ওকে, তাহলে আমরা শুরু করছি। আজকের ক্লাসটা মূলত থিওরিটিক্যাল ক্লাস। থিওরিটিক্যাল ক্লাসে আমরা যতটুকু টুল, যতটুকু অপশন, এদিক সেদিক যতটুকু দেখা দরকার বেসিকের জন্য, অ্যাডভান্সের জন্য, একদম জিরো থেকে যতটুকু সম্ভব টুলসের বিষয়গুলো দেখিয়ে ফেলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ফটোশপ, ইলাস্ট্রেটর চাইলে 1 মাসে শেষ করা যায়, চাইলে 1 বছর, 4 বছরও পড়াশোনা করা যায়, আবার সারা জীবন করলেও এর আসলে শেষ হয় না। তো সেই জায়গা থেকে যেগুলোতে আসলে নজর দিলে, যেগুলোতে জোর দিলে আপনি বাকিগুলোও আয়ত্তে চলে আসে এবং সেইগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো আমাদের মোটামুটি সেই বিষয়গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তারপর আমরা বিভিন্ন প্রজেক্টে আরও বিভিন্ন নতুন নতুন টুলস অপশন আসবে, সেগুলো নিয়ে তো আমরা কথা বলবই। তো আজকে আমরা মূলত থট অ্যাবাউট লোগো ডিজাইন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এই গ্রাফিক ডিজাইনের মারাত্মক একটা জিনিস হচ্ছে ব্র্যান্ডিং বা লোগো ডিজাইন। তো সেই জায়গাটায় আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইড দেওয়ার চেষ্টা করব। আপনারা সেই গাইড অনুযায়ী ফলো করে বিভিন্ন ধরনের লোগো বানাতে পারবেন আশা করি। আর একটা কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন কিভাবে লোগো তৈরি করার পর এটাকে প্লেস করবেন এবং বিগত দিনগুলোতে বড় বড় ব্র্যান্ড বা কোম্পানিগুলো তারা কিভাবে মেনটেন করে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো চলুন কথা না বাড়াই, আমরা সামনের স্লাইডে যাই। তো ওই যে ওভারভিউ যা বললাম মৌখিকভাবে, সেটাই আমরা ব্র্যান্ড সম্পর্কে জানবো, ব্র্যান্ডের গুরুত্ব, লোগো কি, এই যে যাবতীয় লোগোর গুরুত্ব, টাইপস, সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড শেষের দিকে এই লোগোতে আমরা লোগো বা যে কোনো ডিজাইনেই একটা আইডিয়া জেনারেট করার একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমরা আসলে অনেকে জানিও না, অনেকে ফলো করার চেষ্টা করি না। কারণ শর্টকাটে যদি পারি কারো লোগো ট্রেস করে বা কারোর সাথে মিলিয়ে, তাহলে ওই লং টাইমের প্রসেসগুলো বা একটু সময় নিয়ে করাটা আমরা অ্যাভয়েডই করি। তো সেই বিষয়গুলোই আমরা অনেকটা আজকে জিরো থেকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা হোয়াট ইজ ব্র্যান্ড আইডেন্টিটি এইটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমি আর আপনাদের কোশ্চেন করে জানতে চাইলাম না যে হোয়াট ইজ ব্র্যান্ড। সো যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, আমরা বোরিং করব না। তো ব্র্যান্ড ব্র্যান্ড বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ব্র্যান্ডের মধ্যেই আমাদের আসলে লোগোগুলো পড়ে। ব্র্যান্ড আইডেন্টিটি ইজ দ্য ভিজিবল এলিমেন্টস অফ এ ব্র্যান্ড such as color, design and logo that identify and distinguish the brand in consumers' mind. Brand identity is how a brand wants to be recognized by its target audience. দেখেন এইখানে খুব ক্লিয়ারলি একটা ওয়ার্ড এনাফ বোঝার জন্য। ব্র্যান্ড আইডেন্টিটি ইজ ভিজিবল এলিমেন্টস অফ এ ব্র্যান্ড। ভিজিবল এলিমেন্টস অফ এ ব্র্যান্ড, আপনি আপনার কোম্পানিটাকে যদি ব্র্যান্ড বলেন বা ব্র্যান্ড বানাতে চান, তাহলে আপনার অবশ্যই কিছু ভিজিবল এলিমেন্টস লাগবে। তো তার মধ্যে কি কি বলতেছে? সাচ অ্যাজ কালার, ডিজাইন, লোগো। আপনি প্রত্যেকটা কোম্পানি, দোকান, স্ট্রিট ফুডের সেই যে দোকানগুলো বা যাই বলেন, মুদি দোকান থেকে শুরু করে, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু আইডেন্টিটি আছে। যেমন তার একটা দোকানের নাম, কোম্পানির নাম, তার একটা ওইখানে কালার ব্যবহার করা, কোম্পানির নির্দিষ্ট কালার, তারপরে তার একটা প্যাড থাকে, তার একটা লোগো থাকে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবার একদম জিরো থেকে একদম টপ লেভেলের কোম্পানি আপনি চিন্তা করলে এই জিনিসগুলো ছাড়া আপনি কখনোই ব্র্যান্ড বা দোকান বা আইডেন্টিটি চিন্তাই করতে পারবেন না। আমরা বলি না অমুক ভাই ভাই স্টোরে যাও বা ওই দোকানটায় যাও, অমুকের দোকান, ওই কোম্পানি। এই যে ডাকগুলো, এই ডাকগুলো হচ্ছে একটা সুন্দর প্রফেশনাল গোছানো ওয়েটাই আমরা যেটা বলতেছি সেটাই ব্র্যান্ড, মানে মানুষের মনের মধ্যে ঠিকঠাক যেন গেঁথে যায়। তাহলে কনজিউমার মাইন্ড যেটা বলতেছে, সেই কনজিউমার মাইন্ডের মধ্যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড, এদের মধ্যেও একটা পার্থক্য তৈরি করে দেয় এই ব্র্যান্ড আইডেন্টিটি। তো তাহলে কালার হতে পারে ব্র্যান্ড আইডেন্টিটির একটা আইডেন্টিটি, ডিজাইন হইতে পারে, লোগো। যেমন আপনারা ডাচ বাংলা ব্যাংকের প্রত্যেকটা ডিজাইনের নিচের দিকে দেখবেন তিনটা শেপ আছে, 3 ধরনের কালার, ওদের লোগোতে যেরকম কালার থাকে।
তারপরে বাংলা লিঙ্ক, রবি, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ, এই যে এদের কোম্পানিগুলো স্পেশালি নগদ, বিকাশ, এদের কিন্তু পার্সোনাল কালার আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন সেই কালারের বাইরে কিন্তু তারা ব্যবহার করে না কোনো রঙই। তারপরে কেউ কেউ মিনিমাল ডিজাইন করে, যেমন আপনারা ইভ্যালির কথা চিন্তা করবেন, দেখবেন ইভ্যালি কিন্তু একদমই মিনিমাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওনাদের ইসের পরে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার আগে হয়তো বা একটু কালারফুল ছিল, তো সেখানেও দেখবেন আপনার মিনিমাল, খুবই মিনিমাল, একটা গ্রে শেডের উপরে একটা কালার থাকে, খুবই প্রিমিয়াম লাক্সারি মিনিমাল বলতে পারেন, কিন্তু লোগোটা ছিল আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি ইজ হাউ এ ব্র্যান্ড ওয়ান্ট টু বি রিকগনাইজড বাই ইটস টার্গেট অডিয়েন্স। এক ধরনের নির্দিষ্ট অডিয়েন্সকে কেন্দ্র করে আপনার কোম্পানিটাকে গড়ে ওঠানোই আসলে এই যে বলতেছে ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড বিষয়গুলো। তো এটা হচ্ছে মোটামুটি ব্র্যান্ড আইডেন্টিটি, মানে আপনার একটা কোম্পানির পরিচয় যেই জিনিসগুলোর মাধ্যমে আপনার অডিয়েন্স পেয়ে থাকে। তাহলে এই আলোচনা তো অনেক কিছুই করে ফেললাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ও চলে আসে। তারপরে এখানে কিছু পয়েন্ট আছে। ইম্পর্টেন্স অফ ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি ইজ এ ক্রুশিয়াল স্টেপ ইন ব্র্যান্ড স্ট্র্যাটেজি। সিম্পল বিষয়, আপনি আপনার কোম্পানিটাকে গ্লোবাল বাংলাদেশের টপ লেভেলে নিয়ে যাবেন, তাহলে তো আপনার অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। দেখেন, একটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি হেল্পস এ কোম্পানি টেল দ্য স্টোরি, কানেক্ট উইথ দ্য অডিয়েন্স অন এ ডিপার লেভেল অ্যান্ড বিল্ড ট্রাস্ট অ্যান্ড লয়ালিটি। মানে একদমই ডিপার লেভেলে করে। তারপরে আপনার এ স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি এনশিওর দ্যাট কনজিউমার্স রিকগনাইজ অ্যান্ড রিমেম্বার ইউর ব্র্যান্ড। এই যে আমরা ছোটোবেলায় অনেক বিস্কুট, অনেক চিপস, অনেক সাবান, অনেক জিনিসের সাথে আমরা খুব পরিচিত ছিলাম, এখন সেই জিনিসগুলো নাই, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু এখনও আমরা মনে করি, বা এখনও আমরা সেই আমাদের যে চাইল্ডহুডের নস্টালজিয়ার যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু এখনও আছে। যেমন সাবানের ক্ষেত্রে আমরা কসকো সাবানকে অনেক মিস করি, আমরা গ্লুকোজ বিস্কুট, পাইনাপেল বিস্কুট, হকের যে চিপসগুলো ছিল, আমরা তিব্বত কদুর তেল, কেয়া কসমেটিক্স, তারপর এরকম বেশ অসংখ্য জিনিস আছে, কোকোলা চকলেট, জেমস, এরকম বেশ অনেক জিনিস আছে যেগুলোকে আমরা এখনও কিন্তু মিস করি। এরা কিন্তু প্রত্যেকেই তাদের জায়গায় ব্র্যান্ড। তাহলে এই যে বিষয়গুলো, তারা যে গল্প তৈরি করতে চাইছে, তাদের যেই কানেকশনটা ডিপার লেভেলে, সেটা কিন্তু তাদের জায়গায় তারা এই আইডেন্টিটির মাধ্যমে করে ফেলছে। হ্যাঁ, এই যে লং টাইম আমরা আসলে কনজিউমারের মাথায় আমরা আমাদের মাথায় যে থাকে বা কনজিউমার চিন্তা করে, সেটাই এই ব্র্যান্ড আইডেন্টিটির মাধ্যমে। এ সাকসেসফুল ব্র্যান্ড বিকামস ওয়ান অফ দ্য কোম্পানিজ মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটস ইভেন দো ইটস ভ্যালু ইজ ইনটেনজিবল। দেখেন, বিষয়টা এইরকম, আপনি যদি এই প্রথম যেই কোম্পানিটা ধরেন 5,000 টাকা নিয়ে শুরু করলেন, এখন এই সেই কোম্পানিটা একটা ব্র্যান্ড হওয়ার পরে সেই কোম্পানিটা কিন্তু আর 5,000 টাকা নেই, সেটা 500 কোটি টাকাও হয়ে যেতে পারে। 500 কোটি টাকা নেই, এটা তো কম, এর চেয়ে তো কয়েক মিলিয়ন ডলারের হয়। তো এই যে ভ্যালুয়েবল অ্যাসেট, এইটাও কিন্তু গড়ে ওঠে ব্র্যান্ডের কারণে। আপনি ছোট থেকে জিরো থেকে শুরু করলেন, আস্তে আস্তে যখন এটা পরিচিত পেয়ে গেল, ঠিক তখনই এটার অ্যাসেটটার ভ্যালুটা বেড়ে গেল। তো এই যে এইটার পিছনে কিন্তু এই ব্র্যান্ড আইডেন্টিটি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন ক্রাউডেড অর কম্পিটিটিভ মার্কেটস এ ডিস্টিংক্ট ব্র্যান্ড আইডেন্টিটি সেটস ইউ অ্যাপার্ট ফ্রম কম্পিটিটর্স অর ইটিসে। মানে কোলাহলপূর্ণ মার্কেট বলেন বা প্রতিযোগিতামূলক মার্কেটে আপনার ব্র্যান্ড বা আপনাকে আইডেন্টিফাই করার জন্য বা আপনি তাদের সাথে ফাইট করার জন্য অবশ্যই আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি গুরুত্বপূর্ণ। যেমন আমরা সবসময় বলি, দেখেন বিকাশ নগদ কেমনভাবে হচ্ছে ফাইট করে, তারপর কোকাকোলা পেপসি কেমনভাবে ওয়ার্ল্ডে ফাইট করে। এই যে বিষয়গুলো, তারা কিন্তু তাদের একটা আইডেন্টিটি তৈরি না করলে একে অপরের সাথে এটা ফাইট করা পসিবল ছিল না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নিশ্চয়ই তাহলে বুঝতে পারলেন যে ব্র্যান্ড আইডেন্টিটির আসলে গুরুত্ব অসীম। একটা কোম্পানির প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি মানুষকে বলে বলে মুখে মাইকিং করে বুঝাতে পারবেন না যে হোয়াট ইজ ব্র্যান্ড। সো সেটা আপনার প্রচারের মাধ্যমে যে জিনিসগুলো দিয়ে হবে সেটাই আসলে গড়ে তুলবে। তো আমরা তো দেখতেই পেলাম ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে লোগো অন্যতম। তো এখন আবার লোগোর একটা ডেফিনেশন আছে, সেটা আবার কি?
A logo is a visual symbol or mark. Visual symbol or mark used to represent a company, organization, product, service or brand. It's it's a visual tool to communicate your message. Logos are composed of text, color, shape and illustration. এখানে যেটা বলা হচ্ছে যে একটা কোম্পানি, অর্গানাইজেশন অথবা একটা প্রোডাক্ট, সার্ভিস কিংবা ব্র্যান্ড যাই বলেন, সেইটার রিপ্রেজেন্টেশনটা, ভিজুয়াল মার্ক বা সিম্বল যেটা, সেটাই আসলে কি বলতেছে, লোগো। আপনি কোম্পানি তো জানেন, আমরা কত শত শত কোম্পানির কথা জানি। এই অ্যাপেল বলি, গুগল বলি, টয়োটা বলি, মিৎসুবিশি বলি, রয়্যাল এনফিল্ডার্স, এখন এগুলো সবই কি ব্র্যান্ড, তাই না? তারপর কোম্পানি আছে, তারপরে আমরা অর্গানাইজেশনের কথা আমরা চিন্তা করি, যেমন আসুন্না ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, এরকম বিশেষ আরও অনেক ফাউন্ডেশন আছে, অর্গানাইজেশন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারপরে এরকম আরও অনেক। এরপর প্রোডাক্টের কথা চিন্তা করেন, যেমন আপনার বিশেষ করে খেয়াল করলে দেখবেন ওষুধ কোম্পানির প্রত্যেকটা ওষুধের কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, ওটা আবার লাইসেন্স নিতে হয় ওই ওষুধে। বিশেষ করে ড্রপ সিরাপগুলো দেখবেন তাদের এক ধরনের, কোম্পানি এক হইলেও তাদের ওই সত্যের লোগোটা আলাদা আলাদা থাকে। আবার ধরেন আপনি কোকোকোলা কিনতে গেলেন, একই কোম্পানি, ধরেন ফ্রেশ কোম্পানিরই ফ্রেশ কোলা কিনতে গেলেন, তারপর হচ্ছে ফ্রেশ গ্রুপেরই যদি আপনি তেল কিনতে চান, আটা কিনতে চান, এদের কিন্তু এই প্রোডাক্ট ওয়াইজ আবার লোগো হয়ে থাকে, মানে এটাকে তখন কি করে রিপ্রেজেন্ট করে ওই লোগোটা। সার্ভিস, আপনি যদি ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কথা চিন্তা করেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এসইও, এই যে বিষয়গুলো আছে, আপনি যে সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসটা কি হয়, এই সার্ভিসটা হচ্ছে ভিজুয়াল হিসাবে, যদি ধরেন আপনি একটা লিফলেটে বসালেন, একটা ব্যানারে বসালেন, তো তার আগে একটা আইকন দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে, এটাই কিন্তু একটা লোগো। এই যে রাস্তায় যখন আপনারা চলেন, ডান দিকে মোড় আছে, সামনে হসপিটাল, শব্দ দূষণ করা যাবে না, সামনে হচ্ছে জিগজ্যাগ, এই যে বিভিন্ন ধরনের সিম্বল, এগুলোও কিন্তু সামথিং মেসেজ প্রোভাইড করে, কিছু না কিছু রিপ্রেজেন্ট করে। তো এগুলোই আসলে কি, সবই টোটালি লোগো। আমরা মনে করি লোগো একটা বিশেষ জিনিস, যেটা আসলে সিম্বল হয় কীভাবে, ভাই সিম্বলে একটা লোগো, সিম্বলও সেই ধরনের মেসেজ, সেই ধরনের রিপ্রেজেন্টেশন থাকলে সেটা আসলেই লোগো। তো যেটাকে বলা হয়েছে যে কম্পোস্ট অফ টেক্সট থাকতে পারে, কালার থাকতে পারে, শেপ অ্যান্ড ইলাস্ট্রেশন। সো আমরা বিভিন্ন কিন্তু ছবি, বিভিন্ন ইলাস্ট্রেশন দিয়ে দেখি, তাই না? আর আপনারা এখন তো জানেন গ্রাফিটি একটা বিষয়, দেয়ালে দেয়ালে, তো সেগুলো কাইন্ড অফ এরকম একটা সিম্বলিজম। তাহলে এক কথায় যদি ডেফিনেশন অফ লোগো বলি, তাহলে এই লোগো ইজ এ ভিজুয়াল সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট এ কোম্পানি অর অর্গানাইজেশন, ইভেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, ব্লা ব্লা। ভিজুয়াল সিম্বল যেটা দ্বারা কোম্পানিকে বা প্রোডাক্টকে, অর্গানাইজেশনকে প্রেজেন্ট করবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই যে আমরা ব্র্যান্ড আইডেন্টিটির কথা বললাম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, তাহলে লোগোর সংজ্ঞাও জানলাম। আসলেই লোগোর সংজ্ঞার সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে কিনা, যেটা দেখেন, a good logo is key to successful branding. Logos can play a crucial role in branding, helping to establish the identity and image of a business in the minds of consumers. প্রচণ্ড পরিমাণে একটা ইফেক্ট ফেলে এই লোগো। আপনি এমন একটা নতুন স্টার্টআপ কোম্পানি খুললেন, যেই কোম্পানির সার্ভিস আপনি কোনো লোগো দ্বারা আপনি প্রকাশ করতে পারছেন না, আপনাকে ওই লোগো, ওই কোম্পানির নাম বলতে হয়, নাম বললে অনেক সময় বোঝা যায় না, ওই কোম্পানির স্লোগান, ওই কোম্পানির অ্যাওয়ার্ড বলতে হয়। ধরেন আমি একটা এবিসি, যেমন আমি যদি বলি অশিডক, হ্যাঁ ভাই অশিডকটা কি, তখন আমার নিচে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যদি লাগাইতে হয়, তাহলে এই যে নামটা, এই নামটা ধরে আপনার তখন লোগোটা হবে না। তাহলে আমি যদি অশিডকের নামের আগে পিছে এমন কিছু সিম্বল লাগাই, যেটা দ্বারা এডুকেশন, যেটা দ্বারা ট্রেনিং, এমন কিছু বোঝা যায় বা বোঝানো হচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা আরও ইজি হয়ে গেল। তাহলে এই যে হচ্ছে এই যে একটা যে বিষয়, এই বিষয়টা কিন্তু ব্র্যান্ডে খুবই খুবই সিরিয়াস একটা ভূমিকা পালন করে। আপনি তো প্রচার করে বলে আসলে কতক্ষণ করবেন, তাই না? অর্গানিক একটা বিষয় আছে,
তো এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট, একটা ক্রুশিয়াল রোল প্লে করে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তো সেখানে কি করে, লোগো মেক্স দ্য ফার্স্ট ইমপ্রেশন। আমরা বলি না গ্রাম্য ভাষায় যে আগে দর্শন ধরে তারপর গুণ বিচার, এরকম সামথিং। তো কোন একটা কোম্পানির লোগো, কোন একটা প্রতিষ্ঠানের ট্রেনিং সেন্টারের লোগো, কালার, এগুলো না দেখলে, বা আমরা একটা মানুষ আসতেছে, ধরেন সে অনেক শিক্ষিত, সে ডাবল পিএইচডি হতে পারে সাপোজ, এরকম সাপোজ, বা সে অনেক বড় বড় জায়গাতে অনেক কিছু করছে সাপোজ। তো সেইখানে সে এমন একটা পোশাক পরে আসলো, আমরা তার সেই শিক্ষা বা তার যে জ্ঞান, সেইটার আমরা কি করলাম না, আমরা তোয়াক্কা না করেই তাকে একটা মন্তব্য করে দিলাম। তাহলে এইরকম ভাবেই আসলে লোগো মেক্স দ্য ফার্স্ট ইমপ্রেশন একটা কোম্পানির, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার কোম্পানির ভিতরে বা কি কি আছে ওইটা সার্ভিস দেখার সময় হয় না, লোগোটা এই ইমপ্রেশনটা তৈরি করে ফেলে। ক্রিয়েট ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড লয়ালিটি, অবশ্যই বিশ্বস্ততার একটা বিষয় থাকে। বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, কানেক্ট ইমোশনালি, ওই যে যেটা বললাম, আমরা এখনও সেই জায়গাটায় এখনও কানেক্ট করার চেষ্টা করি। ডাজ মেমোরাবেল, গ্র্যাব অ্যাটেনশন ফ্রম আদার, ইটিসে। যেমন ইমোশনালি যদি বলি, যেমন আমরা ছোটোবেলা ওই যে পেঁচানো পেঁচানো মিস্টার টুইস্ট খেতাম, সেই যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু আমাদের কাছে অনেক জনপ্রিয় ছিল। আমরা টুপি মাথায় দেওয়া যেই ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা আমরা বিভিন্নভাবে লাগাতাম এদিক সেদিক, এরকম অসংখ্য ছিল। যেমন আমরা টম এন্ড জেরি দেখতাম, তারপরে আমরা ওই যে কি বলে ইংরেজিতে, যেই জোকস টাইপের কিছু, কমেডি টাইপের কিছু হচ্ছে প্রোগ্রাম হতো, সেখানে যে ছোটো ছোটো লোগোগুলো ছিল, আমরা যে চুইংগাম খেতাম, চুইংগামের সাথে স্টিকার থাকতো, কার্টুন থাকতো, ওই রোবট কার্টুনগুলো। তো ওই সময় মানে আমাদের আগের জেনারেশনরা তো আসলে ওই টিভির সাথে ওরকম ছিল না। 80-র দশকের আগে তো আর টিভি ওরকম ছিল, 90-র দশক থেকে অ্যাভেলেবেল হওয়া শুরু করছে। তো তখনকার ক্যারেক্টারগুলো আসলে আমাদের যেই লোগোগুলো, সেগুলো কিন্তু আমরা এভাবে ক্যারি করতাম, আমাদের সাথে কিন্তু ইমোশনালি সেগুলো কানেক্টেড আছে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ব্র্যান্ডের তৈরি করার ক্ষেত্রে। এই লোগোটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা লোগো সম্পর্কে কিছু জ্ঞানীগুণী লোক আছেন, সেই জ্ঞানীগুণী লোকদের মন্তব্য যদি পড়ি, তাহলে পল র্যান্ড বলছে, এ লোগো ডাজেন্ট সেল, ব্র্যাকেটে বলছে, বাট ডিরেক্টলি এ লোগো ডাজেন্ট সেল ডিরেক্টলি, ইট আইডেন্টিফাইস। মানে বিষয়টা হলো, আপনাকে আসলে লোগো পণ্য বেচে দিবে, বিষয়টা এরকম না। কিন্তু আপনি ওই যে, না ভাই এটা তো দেখতে এরকম লাগছে না ভাই, আমি যেই প্যাকেটটা নিয়েছিলাম ওই প্যাকেটটার সাথে মিলে না, এই যে বিষয়টা, এই যে আইডেন্টিফাইস, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওই যে নকল বলি, না ভাই দেখতে এরকম না ভাই, এটা ওইটার লোগোটা ওরকম ছিল না ভাই, আমি ভাই দেখছি, এই যে বিষয়টা, এটা এই পল র্যান্ড বলছে। দেন আরেকজন আছে সল স্যান্ডার, দ্য স্ট্রংগেস্ট লোগোস টেল সিম্পল স্টোরিজ। পৃথিবীতে আমরা অনেক বড় বড় কোম্পানি, অনেক জায়ান্ট কোম্পানি, সিম্পলি তাদের স্টোরিটা সিম্পল। আমরা অ্যাপেল থেকে শুরু করে, আমরা উইন্ডোজ, তারপর হচ্ছে এনভিডিয়া, তারপর হচ্ছে আমরা ইন্টেলের কথা বলি, আমরা ফেসবুকের কথা বলি, এক্সের কথা বলি, স্টারশিপের কথা বলি, আমরা অ্যামাজনের কথা বলি, আমরা আলিবাবার কথা বলি, এই যে বিষয়গুলো। এবং শেষে হচ্ছে আমাদের শাওমি, ওয়ান অফ দ্য বেস্ট, তারপর হচ্ছে নাইক। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই কিন্তু বলে দেয় যে একটা ব্র্যান্ড হইতে হইলে সিম্পলিস্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি জটিল জিনিস ধারণ করাটাই বোকামি হবে। তারপর আরেকজন আছেন মিল্টন গ্লেজার, অত্যন্ত ভালো মানের একজন ইন্টারন্যাশনাল গ্রাফিক ডিজাইনার, আমেরিকার গ্রাফিক ডিজাইনার। দেয়ার আর 3 রেসপন্সেস টু এ পিস অফ ডিজাইন। ভদ্রলোক বলতেছেন, দেয়ার আর 3 রেসপন্সেস টু এ পিস অফ ডিজাইন, ইয়েস, নো অ্যান্ড ওয়াও। ওয়াও ইজ দ্য অন টু এইম ফর। এইটা আসলে আমি আমার লাইফের সাথেও কানেক্ট করি, এটা আমাদের ডিজাইনে তো ডেফিনেটলি কানেক্ট করি, আমি আমার লাইফের সাথেও কানেক্ট করি। একজন ভালো মানুষ হইতে হলে তার আসলে ডিসিশন নেওয়া, তার প্রতি মানুষের একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা কমেন্ট পাওয়া, এটা খুব জরুরি। তেমন ডিজাইনও, আপনি ধরেন একটা ডিজাইন করলেন ক্লায়েন্টের জন্য,
আপনার সেই ডিজাইনে কি হবে, না ডিজাইনটা ভালো হয় না, স্ট্রেট ফরওয়ার্ড, ডিজাইনটা ভালো হয়েছে। আর একটা হচ্ছে মানে অ্যাকসেপ্ট করার জন্য হ্যাঁ ইয়েস নো। আর একটা হচ্ছে ওয়াও, দ্যাট মিনস এই ওয়াওটাই হচ্ছে আমাদের এইম থাকে, মানে মানুষ হওয়ার ক্ষেত্র বা কাজ ডেলিভারি দেওয়ার ক্ষেত্র সব ক্ষেত্রেই। তো এটাই একটা প্রত্যেকটা জীবনেও বলেন বা ডিজাইনও বলেন, তিনটা প্রতিক্রিয়া থাকে, ইয়েস নো ওয়াও। সো আমাদের প্রত্যেকের উচিত ওয়াও এই প্রতিক্রিয়াটা পাওয়া। তো এটা হচ্ছে কিছু উক্তি দিয়ে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। নাও আমরা গুরুত্বপূর্ণ একটা ধাপ জানবো। আমরা অনেক সময় লোগো নিয়ে কাজ করতে গেলে আমরা কোন ধরনের সেক্টর, কি ধরনের লোগো, আসলে এগুলোকে কোন নামে ডাকি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সময় আমরা একটু জটিলতার মধ্যে পড়ি, বা অনেক সময় না জেনেই আমরা কি করি, সেক্টরের বাহিরে লোগোগুলো ডিজাইন করে বারবার রিজেক্ট হচ্ছি। তো সেই ক্ষেত্রে টাইপস অফ লোগো আপনাদেরকে হেল্প করবে। দেয়ার আর সেভারাল টাইপস অফ লোগোস each with its own characteristics and application. Some of the most common types are letter mark, word mark, pictorial mark, abstract mark, mascot, combination, emblem. তো এই 7 টাইপের লোগো আমরা মোটামুটি একটা ডিজাইনে মানে লোগো করতে গেলে মাথায় রাখলে হবে। আর ওইভাবে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে একটা শেপ দিয়ে লোগো হয়, একটা টেক্সট দিয়ে লোগো হয়, তাহলে দুই টাইপের। আবার এই শেপটাকে ভাঙলে আপনি কি পান, কখনো আইকন পাবেন, কখনো শেপের মধ্যে কোনো মিনিং থাকবে না, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট। তাহলে আইকন মানে পিক্টোরিয়াল, এই দেখেন ভাঙলে কিন্তু আরও পাওয়া যাচ্ছে। আবার টেক্সটের মধ্যে আপনি কি পাবেন, কোনো একটা লেটার নিয়ে পাবেন, কোনো একটা ওয়ার্ড নিয়ে পাবেন, তাহলে এটা ভাঙতে ভাঙতে হচ্ছে। তো এরকম আসলে ভাঙলে অনেক কিছুই পাওয়া যায়, আপনি ক্যাটাগরাইজ করবেন আবার 2D 3D মিনিমাল এরকম। কিন্তু মূলত এই 7টা টাইপের লোগো থেকেই আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করতে পারবেন। লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, ম্যাসকট, কম্বিনেশন আর এমব্লেম টাইপের লোগোগুলোই টাইপসের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। তো প্রথমে হচ্ছে আমরা লেটার মার্কস লোগোটা বা মনোগ্রাম যেটাকে বলি, মানে একটা প্রত্যেকটা, মানে ধরেন আপনার এরকম বা একটা বড় নাম আছে, যেমন আমার এই যে জাহাঙ্গীর আলম সোহাগ, তো এখন এটা অনেক বড় নাম। তা আমি করলাম কি, প্রত্যেকটা অক্ষর নিয়ে, যেমন জাহাঙ্গীর থেকে জে নিলাম, আলম থেকে এ নিলাম, এস থেকে এস, সোহাগ থেকে এস নিলাম, তাহলে জে এ এস হলো জ্যাসন, এইভাবে। তো আরও এরকম বড় বড় কোম্পানি আছে, যেমন এরকম দেখেন IBM, CNN, HP, HBO, এরা অনেক বড় নাম। তাহলে কি করলো, এদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে এক একটা লেটার নিয়ে একটা লোগো তৈরি করার প্রচেষ্টা, এটাকেই লেটার মার্ক বা মনোগ্রাম লোগো বলা হয়। প্রত্যেকটা বড় ওয়ার্ডের সেন্টেন্স, বড় ওয়ার্ড থেকে আলাদা আলাদা ওয়ার্ডগুলো একটা একটা লেটার নিয়ে যেই লোগোগুলো হয়ে থাকে সেগুলোকে লেটার মার্কস বলে। আর ওই ধরনের লোগোগুলোকে আবার হচ্ছে ইনিশিয়ালি কোনো কোম্পানি, যেমন হচ্ছে আপনার এই যে ইবালির কথা চিন্তা করছিলাম আমরা, নাম দিয়ে করছে, মানে টেক্সটের লোগোগুলো এরকমই হয়। যখন মাল্টি ডিসিপ্লিন বা মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ হয় তখন আসলে নাম দিয়ে সরাসরি মার্কেটিংটা বা লোগোগুলো হয়ে থাকলে ওটা ভালো হয় ইনিশিয়ালি কোম্পানির জন্য। তারপর যেটা আছে এটা ওয়ার্ড মার্ক। সো ওয়ার্ড দ্যাট মিনস এখন পুরো একটা ওয়ার্ড নিয়েই যে লোগোটা হবে, ফোকাস অন টোটাল ওয়ার্ড, নট অনলি লেটার। সো যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটা টোটালি একটা, কোকোকোলা এটা একটা, তাই না? সো এগুলো হচ্ছে কি ওয়ার্ড মার্ক, একটা ওয়ার্ড। এবার হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। তো পিক্টোরিয়াল মার্কের লোগোগুলো হচ্ছে একদম ন্যাচারাল থেকে বা ন্যাচারাল যে বিষয়গুলো আছে সেগুলো থেকে ইন্সপায়ার, লুক লাইক ফটো বাট নট ফটো, ইজ লুক লাইক আর্টিস্টিক। হ্যাঁ, সো আর্ট বা আর্টিস্টিক বলতে গেলেই সেটা আসলে রিয়েল হবে না। আপনি রিয়েল আর আর্টকে যদি, মানে অনেক সময় আমি বলি না আর্টটা সুন্দর হয়েছে, একদম রিয়েল মনে হচ্ছে, এই যে মনে হচ্ছে একদম রিয়েল না, মনে হচ্ছে, এই মনে হওয়ার ব্যাপারটাই আর্টিস্টিক।
তাহলে এই যে একটা ছবি হুবহু বা একটা রিয়েল লাইফের বিষয়টাকে হুবহু তুলে ধরার প্রচেষ্টাই হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। যেমন আমরা অ্যাপেলের লোগো বলি, দ্য আইকনিক অ্যাপেল লোগো। তারপর আমরা টুইটার ছিল, তারপরে টার্গেট বুলসাই, তারপরে পুমা। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে এই পিক্টোরিয়াল মার্ক, একদম সরাসরি নেচার থেকে ইন্সপায়ার। এরপরে বলছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। তো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোগুলো মূলত এখানে বিভিন্ন শেপ, ফর্ম, প্যাটার্ন, বিভিন্ন ধরনের কিছুর মিশ্রণ হয়, যেগুলো আপনি মিনিং খুঁজে পাবেন না সহজেই। যেমন অনেক সময় অর্গানিক কিছু কোম্পানি, ওদের লোগোটা এমনভাবে থাকে, ওইটা একটা ফুলের মতো থাকে, এখন ওই ফুলটা আর নিচে এরকম লেখা থাকে একটা নাম, তো আইডেন্টিফাই করতে অনেক সময় কষ্ট হয়ে যায়। যেমন পেপসি, যদি নামটা লেখা না থাকে তাহলে ওইটা দিয়ে এই পেপসি কি আসলেই পানীয় বা ড্রিঙ্কস জাতীয় কিছু বেচে বা অন্য কিছু, এরকম এটা আইডেন্টিফাই করতে অনেকটা কষ্ট হতে পারে ওই শেপটা দিয়ে। তারপর এরকম অসংখ্য লোগো আছে যেগুলোকে আসলে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে মিনিং খুঁজে না পাওয়া বা মিনিং একটু ডিপে থাকা, ওটা বুঝিয়ে দেওয়া, এই ধরনের লোগোগুলোকে অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হয়। যেমন পেপসি, বিপি সানফ্লাওয়ার, এয়ারবিএনবি, বেলো, এই যে লোগোগুলো, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট লোগো হিসেবে ধরা হয়। এরপরে বলা হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোগুলো মূলত একটা কোম্পানির নির্দিষ্ট একটা ক্যারেক্টার, ব্র্যান্ড অ্যাম্বাসিডর, নির্দিষ্ট একটা প্রোডাক্টকে কার্টুনাইজ লুক দেওয়া, সরাসরি একটা ক্যারেক্টার পিক করে দিয়ে দিলেন, বিষয়টা এরকম না, কার্টুনাইজ লুক দেওয়া। আইকনটা, পিক্টোরিয়াল মার্কটা হচ্ছে সরাসরি ছবির মতো, কিন্তু ওই ছবি না। আর ভেক্টর মার্কটার মধ্যে আপনাকে থাকতে হবে এই ম্যাসকটের মধ্যে থাকতে হবে কার্টুনিস্ট লুক, পিক্টোরিয়ালের মধ্যে কার্টুনিস্ট লুক থাকতে হবে না। যেমন আমরা বিখ্যাত কেএফসি, তারপরে মিস্টার পিনাট, তারপর হচ্ছে এই যে মিকি মাউসের ক্যারেক্টারটা, ইগলু আইসক্রিম, এইগুলো হচ্ছে ম্যাসকট মার্ক। তো ম্যাসকটের লোগোগুলো আরও একটা ব্রড সেক্টরে ব্যবহার হয়, গেমিং ইন্ডাস্ট্রি, তারপরে কোনো ইভেন্টের কাজে। হ্যাঁ, এইগুলোতে হচ্ছে আমাদের ম্যাসকটগুলো বেশি ব্যবহার হয়। কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কটা হচ্ছে মূলত এই যে আমরা এমব্লেম নিলাম, অ্যাবস্ট্রাক্ট নিলাম বা শেপ নিলাম, অথবা আমরা টেক্সট নিলাম, এই যে মিক্সগুলো হচ্ছে, এই সব কিছুর মিক্সডে যেই লোগোটা পাওয়া যায় এইটাকে বলা হয় কম্বিনেশন মার্ক লোগো। মানে সব কিছুর মোটামুটি একটা মিক্স থাকে। যেমন আমরা বার্গার কিং বলি, ল্যাকোস্টে বলি, টেক্সট আছে, আইকন আছে, এরকম বিষয় আছে। তো এগুলোকে বলা হয় কম্বিনেশন মার্ক লোগো। সবশেষ হচ্ছে এমব্লেম টাইপ লোগো। এমব্লেম টাইপ লোগোগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ ট্রেডিশনাল লোগো, যেগুলো অনেক বছর পুরাতন লোগো, যেটার মধ্যে আপনি নির্দিষ্ট কোনো একটা ট্রেডিশনাল ছোঁয়া দেখবেন, ব্যাজ হতে পারে, সেই দেশের নিশানা হতে পারে, তাদের কোনো স্পেশাল কোনো আইকন, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ওইখানে ফুটে ওঠে। যেমন গভর্নমেন্টের লোগোগুলো, এই যে হার্লে ডেভিডসনের যে কোম্পানি, হার্ভার্ড ভার্সিটি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লোগো, বাংলাদেশ গভর্নমেন্টের লোগো, এইগুলোকে আসলে এমব্লেম টাইপের লোগো বলে। তো এমব্লেম টাইপে আবার এই কম্বিনেশন টাইপের সাথে একটু মিক্সড হয়ে যায় বা কনফিউশন তৈরি করে। যেহেতু এমব্লেম টাইপের মধ্যে সব কিছুরই একটা মিক্স থাকতে পারে, তবে এইখানে একটা বিষয় আছে, অনলি এমব্লেম টাইপটা শেপ যেরকম হবে বা ব্যাচ যেরকম হবে, আপনার টেক্সটার গঠন বা টেক্সটার প্লেসমেন্টও সেরকম হবে। ধরুন আপনি শেপ নিলেন গোল, তাহলে টেক্সটের অ্যারেঞ্জমেন্টও গোল আকারে হবে। এইটা কম্বিনেশন মার্কে হয় না বা কম্বিনেশন লোগোতে হয় না। সেটা হতে পারে লম্বা একটা, না হতে পারে, এটা হচ্ছে কম্বিনেশনে। বাট এমব্লেম টাইপে যেটা হয়, টেক্সটগুলো ওই রকম শেপের আকৃতির মধ্যেই থাকে, একটু বাঁকা হয়, শেপটা বাঁকা হলে বাঁকা, ব্যাসটা একটু ঢেউয়ের মতো হলে ঢেউয়ের মতো। মাদ্রাসার লোগোগুলো দেখবেন এরকম আছে, স্কুল কলেজের, এই লোগোগুলোকে আসলে এমব্লেম টাইপ লোগো বলা হয়। তাহলে এই হচ্ছে মোট 7টা লোগো, যেই 7টা লোগো আসলে আপনার এই ইসের জন্য, আপনি লোগো ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন।
এখন একটু কোশ্চেন নেই, মেলা পড়াশোনা করে ফেলছি, এখন একটু কোশ্চেন নেই। আমরা যেই জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে শুরু করছি। তাহলে আমরা এবার হচ্ছে প্রিন্সিপালস অফ লোগো ডিজাইন। তো আমরা জানি হোয়াট ইজ প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইজ এ সেট অফ রুলস ডিজাইনার মাস্ট ফলো ফর অ্যাট্রাকটিভ অর ইন্টারেক্টিভ বা ইফেক্টিভ ডিজাইন। তো সেখানে লোগো ডিজাইনেরও কিছু প্রিন্সিপাল আছে। Simplicity. Keep the design simple and easily recognizable. Memorability. Design a logo that leaves a lasting impression on user. Versatility. Ensure the logo works well across various applications, from digital platform to print materials. Timelessness. Aim for a logo design that stands the test of time and remains relevant for years to come. Relevance. Make sure the logo reflects the brand's identity, values and offerings. Balance. Achieve visual balance by distributing elements evenly and harmoniously within the design. Originality. Strive for originality and avoid copying or imitating existing logo. এখানে মূলত ইংরেজিতে অনেক সুন্দর করে লেখা, যেটা বাংলায় এরকম। বিষয়টা হচ্ছে আপনি লোগো ডিজাইন করতে গেলে আপনি প্রথমে যে বিষয়টা রাখবেন খুবই সিম্পল চিন্তা ভাবনা, যেটা খুব সহজেই মানুষের মাথায় গেঁথে যায়, কনজিউমারের মাইন্ডে রিমেম্বার বা রিকগনাইজ হইতে কোনো প্রবলেম নয়, সিম্পল। তারপরে যেটা বলতেছে মেমোরাবিলিটি। আপনার এমন একটা ডিজাইন হবে যেটা আসলেই আমরা ওই যে বললাম, যেন ওই যে এই সিম্পলিসিটির বিষয়টা থেকেই মেমোরাবেলটা চলে আসতেছে, ওই যে আমরা খুঁজি এখনও। তো ওইটাই আসলে আপনার মাথায় থাকবে না জটিল জিনিস, কারণ আপনার মাথায় তো সিগন্যাল দেবে দূর, এটা জটিল বিষয়। এই যে বিষয়গুলো এটা আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ভার্সাটিলিটি। আপনি এমনভাবে লোগোটা ডিজাইন করবেন, এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যার জন্য লোগোটা ডিজাইন করতেছেন সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান, সেই অর্গানাইজেশন কিন্তু লোগোটাকে ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করাবে, ওয়েবের জন্য ব্যবহার করবে, প্রিন্টের জন্য ব্যবহার করবে। এই যে ভার্সাটাইল বা বিভিন্ন ভার্সনে যে ব্যবহার হবে, বড় হবে ছোট হবে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু টাইমলেসনেস, এই যে আপনার যে লোগোটা ডিজাইন করতেছেন যেন সামনে হারিয়ে না যায়, এই বিষয়টা বলছে। আপনাকে একটা কোম্পানির লোগো করতে বললো, 1 বছর পরে এই লোগোটা চেঞ্জ করে একদম শেষ করে ফেললো, 10 বছর পর সেটা একটা ব্র্যান্ড হয়ে গেল ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনিও তো একজন ডিজাইনার হিসেবে সেখানে একটু এটা ব্যর্থ হিসেবে বলতে পারেন, ফেইলার। কারণ আপনি আপনার সেই যে যাত্রাটা, যেমন এটার একটা সুন্দর গল্প আছে, একটা ব্লগ পড়ছিলাম, সেই ব্লগে হচ্ছে দেখছিলাম যে ওই যে নাইকের যে লোগোটা, ওইটাকে শুজ বলা হয়। তো নাইকের লোগোটা মানে যে হাত দিয়ে যদি আপনি টান দেন একটা শব্দ, ওইটা শুজ বলা হয়। তো এই লোগোটা যখন সে তৈরি করছিল তখন তাকে নাকি 30 বা 36 আর 40 অ্যারাউন্ড এইরকম একটা ডলারের অ্যামাউন্ট দেয়, যে অনেক দিন আগের কথা। কিন্তু যখন প্রতিষ্ঠানটা বড় হলো তখন নাকি তাকে $1 মিলিয়ন পুরস্কার করা হয়েছে, এরকম একটা বিষয় শুনছিলাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একজন ডিজাইনার হিসেবে একটা রেসপন্সিবিলিটি বা একটা মোরালের মধ্যে পড়ে। রিলেভেন্স, তো ডেফিনেটলি রিলেভেন্স থাকতে হবে। সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা হচ্ছে সেক্টর হতে পারে, সেটা অডিয়েন্স অনুযায়ী হতে পারে। আপনি বাচ্চাদের জন্য ডিজাইন করবেন, বাচ্চাদের সাথে তো রিলেভেন্স থাকতে হবে। ব্যালেন্স, আমরা অনেক সময় যেটা করি, যেমন বাংলাদেশে অনেক ব্যাংকের লোগোতে আমি ব্যালেন্স খুঁজে পাই না। এগুলো ব্যাড লোগোর মধ্যে পড়ে কিনা আমি বলতে পারবো না সরাসরি, কারণ ওই ডিজাইনারদেরকে ব্লেম করছি না, কিন্তু বিশ্বে অনেক বড় বড় লোগো আছে যেগুলো ব্যাড লোগোর মধ্যে পড়ে। যেমন আমি বেশ কয়েকটা ব্যাংকের কথা আমি দেখলাম, ব্যাংকের লোগোগুলো, যেমন সীমান্ত ব্যাংকের লোগোর আমি ব্যালেন্সটা আসলে এরকম খুঁজে পাই না। যদি আপনাদেরকেও দেখাই, সীমান্ত ব্যাংকের যে পুরো লোগোটা, এই যে দেখেন এইখানে আমি আসলে এই মাঝখানে এরকম রেখে এইখানে এরকম এনে এইভাবে বসানোটায় আমি আসলে খুব বেশি যে ব্যালেন্স খুঁজে পাই তা আমি পাই না। এইটার সাথে এরকম মানে আপনি লোগোটার দিকে তাকালে একদম নন প্রফেশনাল একটা লোগো হয়তো দেখলেও দেখতে পারেন, এরকম আছে। তারপর বেশ আরও অনেকগুলো লোগো আছে এরকম, এরকম অনেক লোগো আছে যেগুলোর আসলে আমি খুব আসলে ব্যালেন্স খুঁজে পাই না। তো এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদি আপনারা ব্যালেন্স না করতে পারেন, হ্যাঁ যেটাই করেন ব্যালেন্স রাখবেন।
অরিজিনালিটি, এখানে বিষয়টা হচ্ছে আমরা তো কপিতে ওস্তাদ, কপি একটা জিনিস, ইনস্পায়ার একটা জিনিস। আমরা অনেক সময় দেখি না যে তোমার লোগোটা ওইটার সাথে মিলে গেছে কিন্তু ওইটাই না, কারণ পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলোর প্রকাশ অনেকটা সেম আকারেই হতে হয়, সেই ক্ষেত্রে আপনি মিলে যেতেই পারে কিন্তু হুবহু ওইটা না। যেমন আমরা পাঠাও লোগোটা নিয়ে অনেক সমালোচনা করছি, আমরা বিকাশটাকে মিল পাই freelancer.com এর সাথে, আমরা বাংলাদেশে অনেক জিনিস আছে যেগুলোর সাথে বিভিন্ন জায়গার মিল পাই, এগুলো আপনি ইনস্পায়ার বলতে পারেন, একদম সরাসরি কপি না, কিছুটা ওদের মতো আছে। যেমন স্টারবাকসের মতো অনেক লোগো আছে বাংলাদেশে, যেমন পেয়ালার লোগোটা অনেকটা ওই লুকে লাইক, এরকম হচ্ছে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে অরিজিনালিটি রাখার চেষ্টা করবেন যেন হুবহু কপি না হয়ে যায়, ঠিক আছে। এবার আসেন লোগো ডিজাইনের প্রসেস। সো আমরা লোগো ডিজাইনের প্রসেস করতে গেলে আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো, এরপর হচ্ছে প্রথমটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডিসকভারি। আমরা আসলে কোনো কিছুতে রিসার্চ বা ডিসকভারি এই বিষয়টা মাথায় আনতেই চাই না। আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্টস বিজনেস, ইন্ডাস্ট্রি, টার্গেট অডিয়েন্স, কম্পিটিটর, এগুলো এগুলো নিয়ে যদি রিসার্চ না করে তাহলে তো হবে না, তাই না? এগুলো তো নিয়ে রিসার্চ করতে হবে, ট্রেন্ড কী চলছে, এক্সিস্টেন্স কী আছে, বা হচ্ছে এখন কী ধরনের লোগোর ইন্সপায়ার হওয়া, মানে ইন্সপিরেশন নেওয়া যেতে পারে, এই যে বিষয়গুলো। কনসেপচুয়ালাইজেশন, আমরা যদি রিসার্চ না করি তাহলে আমাদের আসলে কনসেপ্ট ডেভেলপ হবে কিভাবে? আমরা ব্রেইন স্টর্মিং না করলে আমাদের কনসেপ্ট ডেভেলপ হবে কীভাবে? ইনিশিয়াল যে স্কেচটা বলি আমরা, এই ইনিশিয়াল স্কেচ আর একটা স্কেচ, দুইটার মধ্যে পার্থক্য। যেমন ধরেন আমরা কারোর সাথে কোনো একটা প্রোগ্রামের কথা বললে আমরা একটু খাতা কলম নিয়ে বলি না, আচ্ছা এইটা পুরোটা লিখবো না, পরে সুন্দর করে লিখবো না। এই যে পুরোটা পরে লেখাটা সেটা একটা জিনিস, আর আগে একটা কিছু একটা করা, এটা একটা ইনিশিয়াল বিষয়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসবে না, মোটেও আসবে না যদি আমরা এইভাবে স্টেপ ফলো না করি। স্কেচিং, তাহলে ওই যে এখন বললাম যে প্রাইমারি একটা করার পরে এইবার আপনি ফাইনাল একটা স্কেচে যাবেন, সেটা আপনার কিন্তু করতে হবে। এই যে আমি আজকে আপনাদের কাজ দিব, আগামী কয়েকটা ক্লাস আপনারা কিছু স্কেচ করবেন লেটারিংয়ের কাজগুলো, এগুলো করলে দেখবেন আপনাদের লেটারিংয়ের মধ্যেই কনসেপ্ট চলে আসতেছে, বিভিন্ন রকমের মেকিংগুলো হয়ে যায়। আমরা নর্মালি যেটা অফলাইনে করি একদম A to Z, তারপর হচ্ছে বিভিন্ন রকমের আইকন, বিভিন্ন সেক্টর আইকন, এগুলোকে স্কেচ করাই। তো আমার কাছে কিছু স্যাম্পল আছে, ছবি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারাও সেভাবে করবেন, তাহলে দেখবেন কিছুটা হইলেও আপনারা নলেজের দিকে আগায় যাচ্ছেন, যে না আসলেই তো এই ধরনের চিন্তাভাবনা আমরা কিন্তু সফটওয়্যারে গিয়ে আনতে পারবো না, কারণ সফটওয়্যারে সরাসরি শেপ তৈরি করা, ডিজাইন বানানো একটু ডিফিকাল্ট। সেটা যদি আগে থেকে জানা থাকে, স্কেচের বিষয়টা মাথায় থাকে, তাহলে কিন্তু এটা ইজি হয়। এরপর হচ্ছে ডিজিটাল রেন্ডার। আফটার স্কেচিং আমরা হচ্ছে ডিজিটাল রেন্ডার করি, এই ডিজিটাল রেন্ডারকে বলতেছি ডিজাইনিং। সো আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করে লোগোটাকে ফাইনাল একটা লুক দেওয়ার উদ্দেশ্যে তৈরি করব, তখন সেটাকে ডিজিটাল রেন্ডার বলি। তো যেমন ইলাস্ট্রেটর আমরা যে ডিজাইনগুলো করব সেটাকে আসলে ডিজিটাল রেন্ডার বলা হয়। রিফাইনমেন্ট অ্যান্ড ইটারেশন, এই রিফাইনমেন্ট বিষয়টা হচ্ছে আপনি যে ডিজাইনটা করলেন সেটার আসলে মানে একটা ডিজাইন তো করলেন, করে হচ্ছে আপনি তো খসড়া স্কেচ বানায় এটাকে ভিজুয়াল করলেন, এটা তো পরে আপনি ক্লায়েন্টকে প্রথম প্রাথমিকভাবে দেখাবেন, দেন সে কিছু আপনাকে রিফাইনমেন্ট দিবে, ছোট ছোট কিছু ফিডব্যাক। এটা ফাইনাল ফিডব্যাক না, ফিডব্যাকও আবার কয়েক রকমের হয়। ফাইনাল ফিডব্যাক হচ্ছে আবার অ্যাপ্রিসিয়েশনও বলা হয়। তো এইখানে আপনি কি করলেন, একটু কারেকশন নিলেন, যে না উনি বললো আচ্ছা ঠিক আছে এইখান থেকে তুমি একটু ডিফারেন্ট এইটাকে নাও, বা সেইটা একটু একটু এই ছোটোখাটো কাজ। তো এইটার আবার পুনরাবৃত্তি বিষয়টা, বারবার আপনি তার কাছ থেকে রিফাইনমেন্ট, ইটারেশন। এইবার আসে প্রেজেন্টেশন, মারাত্মক একটা জিনিস। যখন আপনার এই বিষয়টা হয়ে গেল তখন আপনি কি করবেন, লোগোটার বিভিন্নভাবে প্রেজেন্টেশন করবেন। আপনি আপনার যেই ব্র্যান্ডিংটা যেই জিনিসের উপর হবে আপনি চাইলে সেটার উপরে মক আপ করতে পারেন। আরও অনেক বিষয় আছে যেগুলোকে প্রাধান্য দেওয়া যেতে পারে। প্রেজেন্টেশন অলওয়েজ আপনার ডিজাইনটাকে এগিয়ে রাখে এবং আপনার ডিজাইনটাকে প্রফেশনালিজমের একটা লুক দেয়, সুন্দর একটা প্রেজেন্টেশন। এখন আসেন হচ্ছে ফিডব্যাক অ্যান্ড রিভিশন। এই ফিডব্যাকটা হচ্ছে আপনার ফাইনাল ফিডব্যাকটা। হ্যাঁ, এই ফিডব্যাকটা আপনি আপনার কোনো একটা পোর্টফোলিওতে রাখতে পারেন, দেন তাকে আবার একটু
রিভিশন আকারে দিলে, যেটা আমরা মার্কেট প্লেসে দেখে থাকি, সেখান থেকে টিপস পাওয়া যায়, যেটা আপনার প্রোফাইলে আপনাকে অনেক বড় একটা হেল্প করে প্রোফাইল বিল্ড করতে, বা মানুষের কাছে ট্রাস্টেড একটা সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনাকে গ্রহণযোগ্যতা বাড়ায় দেয়। ফাইনালাইজেশন, এই ফাইনালাইজেশনের বিষয়টা হচ্ছে আপনি এই যে ফাইলগুলো তাকে যে দিবেন, রিফাইনমেন্টটা করে টোরে একদম ফাইনাল চুজ করলেন, ফরম্যাট নিলেন, আপনার ডিফারেন্ট ফরম্যাটগুলো ফাইনাল করলেন যে কি দিবেন, কি বিষয়গুলো, কোন টপিক্সের উপর দিবেন, ডিজাইনের প্রিন্টের জন্য কি হবে, ওয়েবে যদি আপলোড করেন পিএনজি দিবেন, পিডিএফ দিবেন, আরও কি দিবেন, এরকম যে বিষয়গুলো, এটা আপনি ফাইনালাইজ করলেন। দেন আপনি কি করবেন, ডেলিভারি অ্যান্ড ইউজেস গাইডলাইন। এই ডেলিভারিটা আর ইউজেস গাইডলাইনটা মারাত্মক একটা বিষয়। আমি স্টুডেন্টকে সবসময় বলি, কিন্তু স্টুডেন্টরা হয়তো বা ভুলে যায় বা এটা গায়ে লাগায় না। এই ইউজেস গাইডটাকে আমরা ব্র্যান্ড গাইডলাইন বলি। আপনি একটা কোম্পানির জন্য একটা ব্র্যান্ড গাইডলাইন যে কত বড় একটা রোল প্লে করে, এটা আপনি বড় বড় কোম্পানি না হলে আপনি বুঝবেন না। যেমন ব্র্যাক ফলো করে, বড় বড় এসিআই ফলো করে, যেমন এই যে মুজিব শতবর্ষের যে লোগোটা আসলো, যাই হোক আমি ওইভাবে টানছি না এটাকে, এই লোগোটাও এরকম ব্র্যান্ডিং আকারে কোথায় কেন্দ্র ব্যবহার হবে দিয়ে দেওয়া হয়েছিল। সব্যসাচী হাজরা এইটার ডিজাইনার ছিল, অনেক নামি দামি একজন ডিজাইনার। এরকম বড় বড় কোম্পানির লোগোগুলোকে ব্র্যান্ড হিসেবে আমরা ব্র্যান্ড গাইডলাইন হিসেবে পাই, সবাই করে না, অনেকেই এটা করে। তো সেটা আপনি বলে দিবেন কোথায় লোগোটা ব্যবহার করবেন, কখন কি কালার ব্যবহার করবেন, কখন কিভাবে ব্যবহার করা যাবে না, এইভাবে করলে কি সমস্যা হবে, এই যে পুরো বিষয়টা আপনি হচ্ছে একটা সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দেবেন। এটা কি আসলে ইউজেস গাইডলাইন বা ব্র্যান্ড গাইডলাইন বলতে পারেন। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো ফলো করলে কি হবে, ফলো করলে একটা সাকসেসফুল লোগো ডিজাইন হবে, যেটা আপনার ব্র্যান্ডকে ব্র্যান্ডিংয়ে বা ব্র্যান্ড তৈরি করতে, আপনার একটা কোম্পানিকে ব্র্যান্ড তৈরি করতে হেল্প করবে। আদারওয়াইজ আপনি একটা লোগো করতে পারেন, দেখা গেছে একজনের সাথে মিলে গেল, দেখা গেছে সেটার ব্যালেন্স ঠিক নেই, দেখা গেছে সেটার রিয়েল কনসেপ্টটা ভিজুয়াল হয় নাই, এই বিষয়গুলো থাকবে। যদি আপনি এই লোগো ডিজাইনের প্রসেসটা ফলো করেন, আশা করি এই বিষয়গুলো থাকবে না। তো আমরা কিছু ব্যাড লোগো দেখব, সেই লোগোগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কিছু ব্যাড লোগো আছে পৃথিবীতে, অনেক বড় বড় নামি দামি লোগো আছে যারা এখনও স্টিল নাও সাফার করতেছে ক্লিয়ার একটা মেসেজ দেওয়ার জন্য। আপনি দেখছেন একটা, তারা বলতেছে আর একটা, এই জন্য এদেরকে ব্যাড লোগো বলা হয়। সো দেখবো সেগুলো। তো এই হচ্ছে পুরো স্লাইডের প্রেজেন্টেশন। আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো ব্র্যান্ড আইডেন্টিটির, তারপর আমরা চলে যাব এই ব্যাড লোগোতে। সো আপাতত এইখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিতে পারি। তাহলে আমি এখানে কিছু সার্চ দিচ্ছি, কিছু ব্যাড লোগোর এক্সাম্পল। একটা ওয়েবসাইট দেখলেই হবে, কয়েকটা ওয়েবসাইট আছে, আমি যদি একটা দেখি তাও হবে। প্রথমে হচ্ছে, যেহেতু এটা রেকর্ডের মধ্যে থাকবে, সো বিষয়গুলো আপনি একটু দেখে নেন, এগুলো আসলে ব্যাড লোগোর মধ্যে পড়ে, যেহেতু ব্যাড মানে ব্যাড, ঠিক আছে। এই দেখেন, বেসিক্যালি আপনাদের আমি এরকম কাজ দিব, আপনারা বেসিক্যালি এরকম লেটারিংগুলো করবেন। যেমন এই এটাকে কতভাবে প্রেজেন্ট করা যায়, এই দেখেন এখানে সিম্পল একটা বিষয় আছে। এই যে এইগুলো নিয়ে লোগো অ্যানাটমি বলা হয়, লোগো অ্যানাটমি আরও বিষয় আছে। এটা তো হচ্ছে লোগোর স্কেচিং, লোগো অ্যানাটমি আছে, আমি গ্রুপে আপনাদেরকে আপ করে দিব না। এখানে দেখেন যে লোগো অ্যানাটমিগুলো কি, এগুলোকে নিয়ে আপনি যদি চান ভাঙা চূড়া কাটা ছেঁড়া বহুত চাইলে করতে পারবেন, নলেজের আসলে শেষ নেই। তো সেখানে আমরা এরকম কিছু লেটারিংয়ের কাজ করব। সো অ্যাটলিস্ট সবার মিনিমাম 5টা লেটার এরকম স্কেচ করতে হবে, এনি টাইপস অফ লেটার, এ থেকে জেড পর্যন্ত 5টা লেটারের, এক একটা লেটারের 3টা করে ভেরিয়েশন আপনারা আগামী ক্লাসের আগে এটা স্কেচ করবেন। যদি ধরেন এ করেন একজনে, আর অবশ্যই গুগল থেকে ওটারে হুবহু করে দেন না, তাহলে তো আসলে আপনার লাভ হইল না। আপনি নিজের মতো চেষ্টা করবেন বা চিন্তা করবেন যে এটাকে আমি কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, লোগোর মতো চিন্তা করে, তাহলে এর 3টা ভেরিয়েশন বানাবেন। এইভাবে যদি ধরেন এফ নিলেন, তাহলে এফ এর 3টা ভেরিয়েশন, এইভাবে ওয়াই নিলে ওয়াই এর 3টা ভেরিয়েশন, তাহলে একজন 5টা
লেটার চুজ করবেন, ওই 5টা লেটারের এক একটার 3টা করে, তার মানে 15টা ভেরিয়েশন আমরা পাবো। এটা আগামী 3-4 দিনের মধ্যে যদি আমরা না করতে পারি তাহলে তো আসলে আমাদের জন্য দুঃখজনক, কারণ লোগো অনেক বড় একটা সেক্টর বা বিষয়। তো দেখেন এই যে হচ্ছে একটা ডিজাইন, এটা আপনারা জানেন কি কোম্পানি, এটা আমরা না বললাম। তো সেই কোম্পানির লোগোটা ব্যাড লোগোর মধ্যে পড়ছে, ফেডেক্স। তারপর হচ্ছে এই যে লে ট্যুর ডে ফ্রান্স। আচ্ছা, এইটা ব্যাড লোগো না, এখানে বোধহয় আরেকটা জিনিস আছে, এই নিচের এইগুলো। আচ্ছা, রিজন ফর সাম রিজন এটা ব্যাড লোগো, যেমন দ্য অ্যারো অলসো রিপ্রেজেন্ট দ্য মুভমেন্ট অফ গুডস ফ্রম দ্য ওয়্যার হাউস টু ইয়োর ডোর স্টেপ with an arrow going from A to Z. Amazon highlights their great assortment. The arrow is shaped like a smile, associating the brand with positive emotion. ঠিক আছে, তো এইটা আসলে কি কারণে ব্যাড লোগোর মধ্যে ফেলছে বা ইসের মধ্যে আমি জানি না, এটা ব্যাড লোগোর মধ্যে আসলেই পড়ে কিনা মনে হয় না, অন্য কিছু, এটা বোধহয় অন্য লিঙ্ক হইতে পারে। ব্র্যান্ড লোগো এক্সাম্পল, এই যে এইগুলো ব্যাড লোগো, এই যেগুলো এগুলো আবার ব্যাড লোগো। যাই হোক, ওগুলো দেখাই, এইখান থেকে দেখাচ্ছি। এই যে এগুলোকে আসলে অ্যাকচুয়ালি ব্যাড লোগো বলা হয় মূলত এগুলোকে। যেমন এই দেখেন, এই যে এইটার মধ্যে আসলে মানে কার্নিভাল, ইটস এ কার্নিভাল ইন ইউর মাউথ। নাইস, মানে এনওয়াইসি, নিউ ইয়র্ক সামথিং ট্যাক্সি, এরকম নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি। বিং এর এইটা, তারপর হচ্ছে এ স্টাইল, আপনি এটা ব্যাড লোগো তারা বলছে। তারপর আই লাভ, এইটাকে ব্যাড লোগো বলছে। ভেরিজন, এটাকে ব্যাড লোগো বলছে তারা। এগুলো ব্যাড লোগো ওয়ার্ল্ড ওয়াইজ। যেমন এই যে এটা সাম রিজন, আপনারা একটু ডিপলি দেখলে বুঝবেন, হয়তো আমি একটু ফাস্ট মুভ করছি, হয়তো বোঝা যাবে না, আপনারা খুঁজে খুঁজে দেখবেন। এক্সাম্পল আকারে ব্যাড লোগো, এক্সাম্পল অফ ব্যাড লোগো লিখে সার্চ দিলে গুগলে হিউজ লিঙ্ক আসবে, ওখান থেকে দেখবেন। যেমন লন্ডন অলিম্পিক 2012 লোগোটা ব্যাড লোগো, এটা রিজন আছে, পড়বেন। এই যে এখানে সোর্স ইমেজ আছে, সোর্স ইমেজ। তারপরে একটা আছে পেপসি, দেখেন এই যে পেপসি, ইউ ক্যান নেভার অ্যাকিউজ পেপসি অফ গিভিং falseless advertising to the public what the effects can be from drinking their soda. তাদের ড্রিঙ্কিং মানে তাদের সোডাটা খেলে পরে বা পান করলে পরে আসলে অ্যাকচুয়ালি এই যে ফ্যাট, এই যে মোটা ঢেকুর তুলবেন, ফ্যাটটা এরকম। সো দে আর মিনিং লাইক দিস ফ্যাট, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম। তো এরকম আছে বড় বড় ব্র্যান্ডের অ্যানাটমি বা স্টোরি পড়বেন। ব্যুরো অফ হেলথ প্রমোশন, আপনি চিন্তা করলে দেখবেন এখানে বাজে একটা জিনিস আছে। তারপরে এই যেগুলো আমেরিকান পেডিয়াট্রিক সেন্টার, অফিস অফ গভর্নমেন্ট কমার্স, এরকম ক্লিনিক ডেন্টাল, এরকম আছে। এই যে কিডস এক্সচেঞ্জ, তো কিডস এক্সচেঞ্জ লেখাটা একবার হয়তো একটা ভিন্ন একটা রূপ পাইছে। তারপরে ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ, এরকম আছে। আপনারা এর সাথে আবার দেখবেন এই যে মায়ান্ত্রা নামে একটা লোগো ছিল ইন্ডিয়ায়, ওটাও চেঞ্জ করছে পরে, ওগুলো ব্যাড লোগো। তো এরকম বেশ কিছু ব্যাড লোগো আছে যেগুলো আসলে কি কারণে এখানে দেখলে পাবেন আর কি, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা আমাদের প্রথম স্লাইডের যে বিষয়টা ছিল দেখলাম, এবার একটু আমরা লোগো মাইন্ড ম্যাপিং এর বিষয়টা একটু জানবো, কিভাবে লোগো মাইন্ড ম্যাপিং করা হয়। আপনি এই প্রসেসটা ফলো করে লোগোর যে কোনো কনসেপ্ট আপনি বের করে ফেলতে পারেন, যে কোনো টাইপ বের করে ফেলতে পারেন। প্রথমে আপনি তো টাইপ জানলেন যে আমাদের 7টা টাইপ আছে। তারপরে হচ্ছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন, কার জন্য কোন অডিয়েন্স, এটা তো মাথায় আছে আপনার। এবার আপনি কি করতে পারেন, স্কেচ করার আগে একটা মাইন্ড ম্যাপিং করতে পারেন। তো মাইন্ড ম্যাপিং আপনি হাতে করতে চাইলে সেটা একটু মোছামুছি, দাগাদাগি করা, টানাটানি করা একটু কষ্টকর হয়। সো আমরা যদি এইভাবে যদি লিখি মাইন্ড ম্যাপিং, লিখে গুগলে যদি সার্চ দিলে কিছু ইমেজ দেখতে পাবো আমরা। এই যে বিষয়টা দেখেন, এই যে একটা জিনিসের সাথে আর একটা জিনিসকে কানেক্ট করার যে বিষয়টা, এই যে
ধরেন আমার আজকের সারাদিনের প্রোগ্রাম, ধরেন আমি এখান থেকে যাব, আমার কাজ হচ্ছে ধরেন কোন একটা ক্লায়েন্টের সাথে ডিল করা, তো ওই ক্লায়েন্টের সাথে আমি কি কি ইনক্লুড করব, কেমনি কি, তারপরে আমি কই যাব, এই যে পুরো বিষয়টা, এইটা হচ্ছে কি মাইন্ড ম্যাপিং। সো নট অনলি লোগো ডিজাইন, আপনি যদি কোনো প্রোগ্রামের প্ল্যানিং করেন, আপনি যদি কোনো প্রজেক্টের প্ল্যানিং করেন, এগুলো প্রত্যেকটার জন্যই এই মাইন্ড ম্যাপিং লাগবে। এটাকে আমরা আমাদের সিবিটি এর ভাষায় আবার পিডিসিএ বলি। পিডিসিএ, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। মানে প্রথমে প্ল্যান করব, তারপরে হচ্ছে ওটা এক্সিকিউট করব, তারপরে হচ্ছে আমরা চেক করব, তারপর আবার অ্যাক্ট। এইভাবে লুপ আকারে চলে, এটা পিডিসিএ সাইকেল বলা হয়। তো এই পিডিসিএ সাইকেলের আন্ডারই আপনি মাইন্ড ম্যাপিং করতে পারেন। তো আমি মাইন্ড ম্যাপিংটা পার্সোনালি এটা সফটওয়্যারে করি, যেই সফটওয়্যারটার নাম হচ্ছে মাইন্ড মিস্টার। এই যে এটা মাইন্ড মিস্টার আছে, এই মাইন্ড মিস্টার সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন, খুবই ইজি একটা সফটওয়্যার। এটা আপনি নট অনলি আপনার লোগো ডিজাইন, ওই তো বললাম যেটা, সেটা হচ্ছে আপনার ইসের জন্য, কোম্পানির কাজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটাকে আপনার কি করতে হবে, এই যে স্টার্ট ফ্রি উইথ গুগল, আপনি এটাকে ফ্রিতে কানেক্ট করবেন। অবশ্যই আপনার কি থাকতে হবে, সাইন আপ থাকতে হবে। তো যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটা দিয়ে সাইন আপ করে নেবেন। যেমন আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে আমি ধরেন সাইন আপ করে নিলাম। তো সাইন আপ করার সাথে সাথে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যদি আগে কাজ করা থাকে। যেমন এই যে আমার এখানে একটা কাজ করা আছে আগে এটার, এই জন্য এখানে দেখাচ্ছে। সো আপনারা যেটা করবেন, এরকম ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড পাবেন। তো এখান থেকে দেখবেন অল ম্যাপ, রিসেন্ট, ফেভারিট, পাবলিক, ট্রাশ আছে। তো আপনার তো ডেফিনেটলি এগুলোতে কোনো কিছুই থাকবে না। তো আপনি অল ম্যাপে আসলে পরে এখানে দেখবেন ব্ল্যাঙ্ক ম্যাপ আছে, মাইন্ড ম্যাপ আছে, তারপর হচ্ছে অর্গানাইজেশন চার্ট আছে, এই যে চার্টের ভিজুয়ালাইজেশন মানে ইনফোগ্রাফিক, এরকম অনেক কিছু আছে এই সফটওয়্যারটার মধ্যে। তো এটা অফলাইনেও আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে ওদের পেইড ভার্সন আছে, মোবাইলের ভার্সন আছে, দেখে নিন আর কি। হ্যাঁ, মেম্বারশিপ ভার্সন আছে। আর অনলাইনে এইভাবে কানেক্টেড করতে পারবেন, এটা খুব বেশি জটিল সফটওয়্যার না। তো আমরা আসলে প্রথমে যাব কি ব্ল্যাঙ্ক ম্যাপে যাব। সো ব্ল্যাঙ্ক ম্যাপে যাব, তো এখান থেকে আমরা মাই নিউ মাইন্ড ম্যাপ, তো আমি এখানে একটা লোগোর নাম দিব। ধরুন আমার একটা ধরেন আমরা সাপোজ আমরা এইভাবে লিখলাম ফ্রিল্যান্সার ডট ফ্রিল্যান্সার লোগো কন্টেস্ট লিখে, সাপোজ লোগো কন্টেস্ট একটা নাম আমরা নিতে চাচ্ছি। কারণ এভাবে গিয়ে একটা লোগোর নাম নিতে চাচ্ছি, সেই লোগোটা আমরা ক্লায়েন্টের অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট আমরা কাজ করবো, তাই না? যেমন এখানে একটা লোগো উইন করছে, $175 ছিল এটি লোগোটার দাম। সোশ্যাল সেন্ড, দেখেন এই যে আমরা একটু আগে যে পড়ছি সেই পড়ার সাথে কিন্তু এটা মিল আছে। লোগোটা হচ্ছে সেইভাবেই কিন্তু এটা মানে ডিজাইন করা হয়েছে, সোশ্যাল সেন্ড যেহেতু নামটা। তো কি করছে, দুইটা লেটার নিছে, মানে লেটার মার্ক করছে, তাহলে দুইটা এসি যেন বোঝা যায় সেরকমভাবে এসটাকে কীভাবে ডিজাইন করে, এই যে এই জন্যই বললাম আপনাদেরকে স্কেচ করতে হবে, না একদম একটা হাতে কলমে প্রমাণ পেয়ে গেলেন। এই লোগোটার দাম হচ্ছে $175, আর 1768টা এন্ট্রি পড়ছে। কাউসার করিম, তার মানে বাংলাদেশি না হলে পাকিস্তানি, ডেফিনেটলি বাংলাদেশি। সো বাংলাদেশি সে উইন করছে, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু বুঝতে পারতেছেন। তাহলে এখন এখান থেকে আমরা এটার এইগুলার নিব, ওই যে ডেসক্রিপশনগুলো নেব, এরকম কন্টেস্টের ডেসক্রিপশন থাকে, সেখান থেকে আমরা কিছু ডেসক্রিপশন নেব। যেমন এই যে এখানে একটা লোগোর ডেসক্রিপশন দিয়ে দিছে, সেটাকে আমরা মাইন্ড ম্যাপিং করব। লোগো ডিজাইন নিডেড, এখানে এখনো উইনার হয় না, এন্ট্রি এটা $100 কাজ, এন্ট্রি হচ্ছে 54টা। তো এখানে কি বলতেছে, লোগো নিডেড ফর এ সিজনাল পটস ডিজাইন কোম্পানি, নেম অফ কোম্পানি ইজ ডিজাইনার পটস নামে এটা কোম্পানি। তো দিস ইজ এ হাই এন্ড ডিজাইন সার্ভিস ফর হাই এন্ড হোমস, ডিজাইন সার্ভিস ফর হাই এন্ড হোমস। It must be exclusive, maybe minimalist and high and feel. তার মানে আমরা কিছু টাইপ পেয়ে গেলাম অলরেডি। We would like a front door and or pots with company name, designer pots। তাহলে কি বলছে, we would like a front door মানে সামনের ডোরটা চাইছে, যেহেতু ওই যে হোম ডিজাইন নিয়ে ওনারা কাজ করে।
তো এই কি চাইছে, ফন্ট ডোরটা মানে ডিজাইনারের ফন্ট ডোর। তার মানে আমরা কতগুলো কনসেপ্ট পেলাম, আমরা ডিজাইনার লোগোটা পেলাম, তার মধ্যে পেলাম কি মিনিমালিস্ট, তারপরে পেলাম হাই অ্যান্ড ফিল যেন হয় বিষয়টা এরকম, হাই ইন্ড ফিল, তারপরে হচ্ছে ফ্রন্ট ডোর আর পটস উইথ কোম্পানি নেম। উই আর নট লুকিং ফর টেক্সট অনলি, তাইলে তার মানে এই দেখেন ওরা বলে দিছে যে টেক্সটের কোনো লোগোই তারা চাইবে না, চাচ্ছে না, শুধু টেক্সট থাকবে। তার মানে এখানে আমাদের টাইপোগ্রাফি ওয়াটারমার্ক লেটারমার্ক বাদ, তাহলে মাইন্ড ম্যাপিং সহজ হয়ে গেল, ওয়াটারমার্ক লেটারমার্ক বাদ। We will be providing prose decoration for various seasons encompassing the following season holiday। তার মানে ওরা কি কি অফার করবে সেটার মধ্যে বোঝাচ্ছে, যেমন ফল, পাম্পকিন পট ডিসপ্লে, ক্রিসমাস, স্টার সানডে টানডে, এগুলোই ভ্যালেন্টাইন ডে, জুলাই 4th পটস ডিসপ্লে, সেন্ট প্যাট্রিক স্পটস ডিসপ্লে, এই ধরনের জিনিসগুলোতে ওরা আসলে সার্ভিস বা ওরা আসলে প্রোভাইড করবে ওইরকম। So far I have only found example of companies doing this for fall pumpkin pots or Christmas pots design, but we would like to do both of those and also other seasonal and holiday pots design. We want to get the idea across that we offer many seasons or pots display, not just fall or pumpkin or Christmas. We focus on decorating pots walkways only। এইখানে যেটা বুঝাইতে চাইছিলে যে এরকম কিছু এক্সাম্পল ওরা কোম্পানির পাইছে যারা শুধু হয়তো বা ফল পটস নিয়ে বা পাম্পকিন বা ক্রিসমাস নিয়ে কাজ করে, কিন্তু ওরা চাচ্ছে সব নিয়ে কাজ করতে, এরকম কিছু বিষয় চাচ্ছে। তাহলে আপনি চাইলে এই যে এই ধরনের কোম্পানি থেকেও তাদের কিছু আইডিয়া নিতে পারবেন। এবার সে রিকমেন্ডেড স্কিল কি দিতেছে, 3D ডিজাইন, 3D রেন্ডারিং, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, এই স্কিল দিয়ে দিচ্ছে। তাহলে আপনি যখন এই স্কিলের সাথে ম্যাচ হবে তখন আপনি দেখবেন ডিজাইন পাবেন। এখন দেখেন চলেন ওদের অ্যাকর্ডিং টু এখানের ডেসক্রিপশন, হ্যাঁ অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন আমরা ডিজাইন আসলে যেহেতু 54টা এন্ট্রি অলরেডি পেয়ে গেছি, তাহলে দেখি তাদের ডিজাইন অনুযায়ী আসলে কিছু ডিজাইন আসছে কিনা। সো নাও সি, দেখেন সে যেটা বলছে সেই অনুযায়ী আমরা একটা ডিজাইন পেয়ে গেলাম। ওই যে পামকিন, তারপর হচ্ছে ক্রিসমাস, এই ধরনের বিষয় রাখছে, বাট একটু জটিল হয়ে গেছে। আপনি ডিজাইনার পটস দেখেন নামটা একটু জটিল হয়ে গেছে। সে বলছে ফন্ট ডেক্স, ওকে ডান, এখানে আবার হচ্ছে আমেরিকার পতাকা সে লাগাই দিছে। তো পুরো বিষয়টা দেখেন তার ডেসক্রিপশনের মধ্যে আছে, কিন্তু নামটা দেখেন পুরাই বেমানান, একটু রেট্রো ভিন্টেজ টাইপের আছে, ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি জটিল চিন্তা করেন যে এটা দিয়ে আপনি একটা হুডি প্রিন্ট করবেন এমব্রয়ডারি, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো ঠিক থাকবে না। যেমন এই যে দেখেন ছোট ছোট ডালপালাগুলো, তখন কিন্তু লোগোর মধ্যে এটা ভিজিবল হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু সে কিন্তু এটার 3 স্টার রেটিং দিছে। তারপরে বাকিগুলো দেখেন, এটা একটু কালারফুল ছিল সব কিছু মিলিয়ে, এটাই যেমন 3 স্টার রেটিং দিছে, লাইন টাইপের হয়ে গেছে। ডিজাইনের এই লেখাটা গুগল অ্যাভেলেবেল আছে। তাহলে কিভাবে এইটাকে আমরা বের করতে পারি, এগুলাকে বের করতে পারি। যেমন এটা মানে লুকে লাইক শুধু ডোর, পটস টাইপের কোনো লুক আসে না, যার কারণে এটা অ্যাকসেপ্ট করে না হয়তো, বা মানে অন স্টার দিয়ে দিছে। এখন এগুলোর আবার কমেন্ট করে, সেই কমেন্টের উত্তর কিন্তু দিতে হয়, দিলে পরে সেখানে একটু নেগোশিয়েট হয়, তার সাথে আবার একটু এডিটের বিষয় থাকে, ঠিক আছে। এখন আমরা একটু এটার যদি মাইন্ড ম্যাপিং করি, তাহলে কিভাবে মাইন্ড ম্যাপিং করতে পারি। প্রথমে হচ্ছে আমরা যদি এখানে ডিজাইনার পটস লিখে আমরা যদি কোম্পানিটা একটু সার্চ করার চেষ্টা করি, এই যে দেখেন ডিজাইনার পটস বলতে আসলে এই জিনিসগুলো বোঝাচ্ছে। তাহলে এখন আপনি এই ধরনের সরাসরি কিছু ইমেজ থেকে আপনি সেই ফন্ট যেই ডোটটা সেটা কিন্তু নিতে পারেন, তাহলে আপনার কারোর সাথে কখনোই কপি হবে না। এটার এই লুকটা নিলেন, দেন দরজাটা একটু ডিফারেন্ট নিতে পারেন। তাহলে এগুলো হচ্ছে ডিজাইনার পটসের মেইন ডেস্ক ডোরটা, তাহলে এই যে ডোরটা নিতে বলছে, তাহলে এই যে এই ডোরটা এইভাবে নেবেন। তাহলে এখানে আমরা এটা দেখলাম, পেলাম, ঠিক আছে। এরপর বললো কি মিনিমালিস্ট।
এইবার আসেন দেখেন এই যে এইটাকে কেন ওরা র্যাঙ্কিং করে না, ও কেন র্যাঙ্কিং করে না, এটা র্যাঙ্কিং না করার কারণ হচ্ছে মিনিমাল চাইছে, কিন্তু এগুলো আসলে এই যে কিছুটা রেট রয়ে গেছে, এই যে এগুলো মিনিমাল যে জিনিসটা সেটা না বুঝলে কিন্তু হবে না। মিনিমাল কিন্তু সেম কালার। তাহলে ধরেন আমরা পরেরটায় যদি যাই এভাবে মিনিমাল লিস্ট লোগো ডিজাইন লিখে যদি সার্চ দিই বা মিনিমাল লোগো ডিজাইন, নাও সি দেখেন মিনিমাল কিন্তু সলিড কালার, এখানে আপনার গ্রেডিয়েন্ট বা অনেক অ্যাব্রো থাকে না, এই যেগুলোকে মিনিমাল কালার বা মিনিমাল লোগো বলা হয়। এখন আপনি যদি মিনিমাল ডিজাইন না চিনেন তাহলে কিন্তু ধরাটা খেয়ে যাবেন, মিনিমাল ডিজাইন চিনেন না তাহলে কিন্তু ধরাটা খেয়ে যাবেন। তো এই যে মিনিমাল বিষয়গুলো, এই যে প্রেজেন্টেশনগুলো, এটা চিনতে হবে। তার মানে আমরা বুঝে গেলাম দুইটা জায়গা থেকে যে উনি কি চাচ্ছে। এরপরে আবার উনি আর একটু বলে দিল যে তার কিছু কোম্পানি আছে, মানে সে ওইরকম কোম্পানি যেমন ফল, এই যে এগুলা নিয়ে যদি আমরা একটু সার্চ দিয়ে দেখি এইভাবে, এইভাবে যদি একটু সার্চ দিই সাপোজ, এই যে দেখেন ফল পটস ডিজাইন, তার মানে এই যে এই টাইপের কিছু ডিজাইন মাথায় রাখলেন আপনি, এই যে এই জন্য ওই পাম্পকিন বলছে। তারপরে যদি আমরা আবার ধরেন ক্রিসমাস পটস দিয়ে এবার একটু সার্চ দেই, পাম্পকিন তো বুঝলাম এটার সাথেই যাবে, এই যে ক্রিসমাস এরকম, এই জন্যই ও এরকম এই যে এগুলো এগুলো নিছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, সুন্দর করে এরকম খুঁজতে হবে। এইবার আসবেন মাইন্ড ম্যাপিং এ, তাহলে আমরা নাম পেলাম ডিজাইনার পটস। ধরেন এটা এটা আমরা ধরলাম ও ডেসক্রিপশন দেয় নাই, তাহলে একটা পর্যায়ে আমরা খুঁজতে খুঁজতে যাই দেখব আমাদের কিন্তু ওই বাদ যেতে যেতে দেখা গেছে অনেকগুলো টাইপের লোগো আমরা সিলেক্ট করলাম, কিন্তু আলটিমেটলি অনেকগুলো বাদ হয়ে গেল, একটা পেলাম। আর ও যেহেতু ডেসক্রিপশনে অনেক কিছুই ক্লিয়ার করছে, আমরা পরে যদি না বুঝতে পারি তাহলে সমস্যা। ক্লিয়ার করার কারণে কিন্তু এখন আমাদের অ্যাটলিস্ট 7টা টাইপের মধ্যে 2টা টাইপ হারাই গেছে। একটা হচ্ছে লেটার টাইপও বলছে না, এবার আরেকটা টাইপ হারাই যাবে, সেটা হচ্ছে ম্যাসকট। ম্যাসকট তো না, ম্যাসকট মিনিমাল মানে ম্যাসকট যাবেই না, তাহলে ম্যাসকট হারাই গেল। কম্বিনেশন যেতে পারে, পিক্টোরিয়াল যেতে পারে, তারপর হচ্ছে এমব্লেমও যাবে না, কারণ এমব্লেমটা হচ্ছে এরকম প্যাচ প্যাচ, সেগুলো যাবে না। চাইলে যাইতেও পারে, কারণ এমব্লেমটাও আমরা চাইলে এই যে এরকম আমরা যদি ভিনটেজ লোগো খুঁজি, সার্কেল সার্কেল মিনিমাল লোগো যদি লিখে সার্চ দিই, এই যে এই টাইপের সার্কেল লোগো মিনিমাল হইতে পারে, এই যে এরকম ট্রেডিশনাল মিনিমাল হইতে পারে। তো ওই যে ওই দরজাটা মাঝখানে থাকলো, আর ওই যে পাম্পকিন বা আরও আদার যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে আমরা একটু আর্ট বানিয়ে এভাবে দিতে পারি, সেটা হতে পারে। তাহলে এমব্লেম নেওয়া যেতে পারে, এরকম ঘুরিয়ে রাউন্ড করে তার নামটা আমরা দিয়ে দিতে পারি, সেটা ব্যবহার করা যেতেই পারে, নট ব্যাড। এই টাইপের সেটা যেতেই পারে এরকম নাম দিয়ে, ঠিক আছে। তো তাহলে আমরা 3টা টাইপের লোগো আমরা পাবো। তাহলে প্রথমে হচ্ছে এখানে এখানে আপনার 2 টাইপের জিনিস অ্যাড করা যায়, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে সিবলিং। তো আমরা প্রথমে এটার চাইল্ড অ্যাড করব। তো চাইল্ড প্রথমে অ্যাড করব, এখানে লিখব কম্বিনেশন টাইপ। তাহলে আমরা কি নিলাম, কম্বিনেশন টাইপ। এখন এই কম্বিনেশন টাইপের সিবলিং হবে, কম্বিনেশন টাইপের সিবলিং পিক্টোরিয়াল টাইপ। তারপর হচ্ছে পিক্টোরিয়ালের সিবলিং হবে এমব্লেম হইতে পারে, এমব্লেম। তাহলে আমরা ডিজাইনার পটসের 3টা চাইল্ড পেয়ে গেলাম। এবার কম্বিনেশনের চাইল্ডের ওর আবার চাইল্ড বিল্ড করতে হবে, কম্বিনেশনের চাইল্ড। তাহলে কম্বিনেশনের চাইল্ড এরকম হতে পারে, ওই যে যেহেতু লেটার টাইপ না, তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, ডোর আইকন প্লাস
ডোর আইকন আর প্লাস ধরেন ডি পি মানে ডিজাইনার পটস, ওইটাকে আমরা একটু ডোরের মতো চিন্তা করতে পারি। এটা কম্বিনেশনের মধ্যে এরকম হইতে পারে, প্লাস টেক্সট। তারপর কম্বিনেশনের মধ্যে আরও কি হইতে পারে, এবার কম্বিনেশনের মধ্যে এই ডোরের সিবলিং হবে আবার এরকম যে তাহলে কি হইতে পারে, তাহলে হতে পারে এরকম ডোর আইকন, এই টোটালটাই থাকবে, এইটাই কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম। ডোর আইকন ডিপিটা এবার আর আমরা দিচ্ছি না, এখানে ডিপির পরিবর্তে ধরেন দিয়ে দিচ্ছি এরকম যে পামকিন দিলাম, আর এটার আবার সিবলিং দিয়ে দিলাম। এবার এখানে ধরেন পামকিন প্লাস ক্রিসমাস দিয়ে দিলাম এরকম। তো তাহলে আমরা পেয়ে গেলাম, এটারে একটু বড় করে দিই এরকম। তাহলে এটার তিনটা সিবলিং হলো কম্বিনেশনের ডিজাইনার পটসের তিনটা চাইল্ড, এটা কম্বিনেশনের চাইল্ড আবার এই তিনটা। এবার পিকটোরিয়ালের, তাহলে পিকটোরিয়ালের চাইল্ড হতে পারে কি, ডোর ইমেজ, ডোর পিক প্লাস টেক্সট। আবার এইটার হচ্ছে সিবলিং হইতে পারে ডোর পিক প্লাস পামকিন পিক। আর এগুলো হচ্ছে শেপ নিয়ে হইতে পারে, হ্যাঁ। তাহলে পামকিন পিক চলে আসলো। এরপর এর সাথে হইতে পারে ডোর পিক প্লাস পামকিন পিক প্লাস ক্রিসমাস পিক। এখন এই ক্রিসমাস পিকের মধ্যে কিন্তু অনেক ধরনের আইকন আছে, বেলুনের আইকন হইতে পারে, আরও অনেক ধরনের বিষয় আছে, খুঁজতে হবে। ওই যে ছোট ছোট ক্রিসমাস ট্রিগুলো আছে সেগুলো হইতে পারে, এগুলো খুঁজতে হবে। এগুলো এখান থেকে আমি জাস্ট একটা ক্যাটাগরি ধরে দেখাচ্ছি। তো এরকম এটা হতে পারে। এমব্লেম টাইপে কি হইতে পারে, এমব্লেম টাইপে কাইন্ড অফ এরকম। তাহলে এই সিবলিং দিলাম, তাহলে এমব্লেম টাইপে এরকম রাউন্ড সার্কেল না সার্কেল লিখি, রাউন্ড সার্কেল প্লাস ওই ধরনের শেপগুলো, হ্যাঁ, ধরেন প্লাস পামকিন শেপ প্লাস ক্রিসমাস শেপ প্লাস রাউন্ড টেক্সট হতে পারে। এটার আবার হচ্ছে সিবলিং একটা হতে পারে, সাপোজ এটা বড় করে দিলাম। এটা একটা সিবলিং হতে পারে এরকম যে হাফ সার্কেল হতে পারে, এখানে হাফ সার্কেল দিলাম, HALF হাফ সার্কেল, এটা হতে পারে আবার। তাহলে এই যে এইভাবে আমরা কি করলাম, এটারে মানে নর্মালি ম্যাপিং করলাম। এখন আমরা এটারে কানেক্ট করব, এটাকে আরো স্পেসিফাই করা যায়। যেমন এই যে আইকন লিখছি ডোর আইকন, এখন আইকনটা কি রকমের, ডোর আইকনটা কি রকম হইতে পারে। তাহলে আবার এইটার হচ্ছে আমাদের কি চাইল্ড বের হবে, যে সাপোজ ডোর ধরেন ট্রেডিশনাল ডোর, ট্রেডিশনাল ডোর, এটা হইতে পারে। আর একটা হইতে পারে এইভাবে, এইটার আবার চাইল্ড যে মডার্ন ডোর, এটা হইতে পারে, এরকম হইতে পারে। আর একটা হচ্ছে এরকম যে আমেরিকান ফেস্টিভ্যালস ডোর, সাপোজ আমি জাস্ট দেখাচ্ছি, এরকম হইতে পারে। তাহলে ডোরের আইকনটা
আবার পাম্পকিনটা কীরকম হইতে পারে, কোন ধরনের পাম্পকিন হইতে পারে, এরকম একটা বিষয়। তাহলে এইভাবে কি করতে হবে, ম্যাপিং করতে হবে। তাহলে লাস্টের স্টেপটা বাদ দিয়ে দিই। এইবার আসবেন আপনি কি কানেক্ট করবেন, কার সাথে কি কানেক্ট হবে। তাহলে আমরা এইখানে এগুলো কানেক্ট করব। তাহলে এখানে এই যে এটাকে রাইট ক্লিক করলে হবে এইখান থেকে, বা আপনি এই যে এইটাকে সিলেক্ট করলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন কানেক্টর অপশন আছে। আবার এই যে এইখানে যাবেন, এইখানে দেখেন অ্যাড কানেকশন, এইখানে ক্লিক করলেই দেখবেন এই যে প্লাস প্লাস চলে আসে। ঠিক আছে, এইখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। সো প্লাস দিলাম, এখন আমি কানেক্ট করব। সো কার সাথে কানেক্ট করব, তাহলে এইবার দেখি কার সাথে কে মিলে। যেমন ডোর আইকন আছে, টেক্সট আছে, যেমন এই যে দেখেন এখানে ডোর পিক আছে, তাহলে এইটা কিন্তু এটার সাথে মিলে। আমি যদি দেখি এটাকে এটার সাথে কিন্তু মিলানো যায়, তার মানে এটা কাইন্ড অফ সেম। আবার আমি যদি ডোর আইকন পাম্পকিনের কথা বলি, চিন্তা করি, তাহলে এখানে কানেক্ট করতেছি। তাহলে আবার এইটা কিন্তু যদি চিন্তা করি, এটা কিন্তু আবার এটার সাথে মিলে, এটার সাথে, এই যে পাম্পকিন, তার মানে এটা আবার এটার সাথে মিলল। তারপরে আমরা যদি চিন্তা করি, যেমন এই যে এটা কিন্তু আবার এটার সাথে মিলে, কানেক্ট, এটা কিন্তু আবার এটার সাথে মিলল, এটার সাথে মিলল, তার মানে লুকে লাইক। আর রাউন্ডের কথা যদি চিন্তা করি, তাহলে এগুলো সবগুলোই এটার সাথে কানেক্টেড। তাহলে আমরা যদি এইভাবে এলিমিনেট করি, তাহলে এই তিনটা এলিমিনেট হয়ে গেল। তাহলে আমরা মূলত কি পেলাম, আমরা দুই টাইপের ডিজাইন বা কনসেপ্ট তৈরি করতে পারি। একটা হচ্ছে এই যে ডোর রেখে ডোরের মধ্যে এই আইকনগুলোর চিন্তা করা, আর একটা হচ্ছে সার্কেল রেখে সার্কেলের মধ্যে এইগুলো চিন্তা করা। তাহলে ফাইনালি দেখবেন আপনার কনসেপ্ট ধরা হয়ে গেছে, টাইপ ধরা হয়ে গেছে। দিস ইজ মাইন্ড ম্যাপিং। এইভাবে কি হয় যে আমরা মোহাম্মদপুর যাব, সো এই জাহাঙ্গীর গেট হয়ে যেতে পারি মহাখালী দিয়ে, সেদিক থেকে যদি বন্ধ পাই, তাহলে আমরা কি লাভ রোড হয়ে এই যে তেজগাঁও ফ্লাইওভার দিয়ে যাব। আর যদি তেজগাঁও ফ্লাইওভার বন্ধ পাই, তাহলে কি আমরা ওই পান্থপথ হয়ে যাব কিনা। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ ম্যাপিং করে রাখা, এটা হইলে ওইটা, এভাবে করলে দেখবেন আলটিমেটলি কিছু জিনিস কমন চলে আসছে, ওগুলো আলটিমেটলি ডিডাক্ট হয়ে যাবে। এভাবে করে ফাইনালি একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ওয়েবসাইটটার লিঙ্কটাই দিয়ে দিচ্ছি আমি, আপনারা ব্যবহার করেন। এগুলো ব্যবহার করা আপনাদের জন্য খারাপ হবে না, বরঞ্চ ভালো হবে। সো তাহলে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে আমরা আমাদের এই যে কন্টেস্টগুলো, যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা তো এইভাবে চাইলে করতে পারেন। এই যে এখানে দেখেন তাদের যে কন্টেস্টগুলো, এই যে দেখেন বায়ারের সাথে কমিউনিকেট, ডলার সাইনটাকে ইনকর্পোরেটেড করার জন্য বিষয়গুলো বলছিল। তো অনেক কিছুই আছে যেগুলো আসলে উত্তর না দিলে, মানে ক্লায়েন্টের রিপ্লাই না দিলে আসলে ক্লায়েন্ট হয় না। এ দেখেন বাঙালি সবসময় হচ্ছে মক করতে ভালোবাসে, মকআপ অ্যান্ড 3D প্রেজেন্টেশন। আবার উইনিং এন্ট্রি লুকস লাইক এ সিট লোগো, এই যে সিট লোগো। তো টাকা দিতেছে একজনে, কষ্ট লাগতেছে আর একজনের, সেরকম করে। যাই হোক, এইরকমভাবে আপনারা যদি একটু রিসার্চ করেন, যদি বের করেন এইভাবে সার্চ দিয়ে দিয়ে, তাহলে দেখবেন আপনাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে, আপনার একটা পোর্টফোলিও হবে, আপনি শেখাটাও সঠিকভাবে শিখছেন। তাহলে আমরা যে জিনিসটা আপনাদেরকে বললাম হোমওয়ার্ক হিসাবে থাকবে, পড়াশোনা তো ডেফিনেটলি এই জিনিসটার উপরে, পুরো ক্লাসটার উপরে করবেন। আর তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে ওই যে লোগোর সাইটটা যেটার কথা বললাম, এইখানে যে আমরা টেক্সটটা দেখিয়েছিলাম, এই যে এগুলো, আমি এগুলোর আরও কিছু স্যাম্পল দিয়ে দিব। সো অ্যাটলিস্ট একজনে 5টা করে লেটার চুজ করবেন, এ থেকে জেড পর্যন্ত, যে কোনো 5টা। সেই 5টা লেটারের এক একটা লেটারের 3টা করে ভেরিয়েশন। যেমন এই যে দেখেন এখানে এর, এই যে এটা এ, 1 2 3 4 5 6 কতগুলো ভেরিয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য ভেরিয়েশন আপনি নিজেই যখন পেন্সিল নিয়ে বসবেন বের হয়ে যাবে। একটু বড় করে নেবেন খাতাটায়। যদি এটা না করেন, আপনি এই সেক্টরে আসলে থাকার জন্য আসেন না, এই সেক্টরে জাস্ট কেউ বলছে ইনকাম করা যাবে, না হয় হচ্ছে আপনার পার্সোনাল কোনো টুকটাক কাজের জন্য, তাহলে
আর যদি টিকে থাকতে চান, ভালো করে কিছু করতে চান, তাহলে এই সব প্রসেস আপনাকে মাস্ট বি ফলো করতেই হবে। তো এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের আগে। এইগুলো এরকম স্কেচ করে সেটার স্ক্রিন মোবাইল দিয়ে ছবি তুলবেন, ছবি তুলে সেগুলোই গ্রুপে আপলোড করবেন, যে লোগো স্কেচিং, লেটার স্কেচিং, লোগো স্কেচিং প্র্যাকটিস এরকম দিয়ে দেবেন, ঠিক আছে। আর এরকম একটা মাইন্ড ম্যাপিং করবেন, মাইন্ড ম্যাপিং করবেন, করে এটার স্ক্রিনশট নেবেন। আপনারা সবাই স্ক্রিনশট নিতে পারেন যে কোনো টুলস দিয়ে, স্নিপিং টুল বা এরকম টুলস, এরকম এই freelancer.com থেকে এরকম সার্চ দিয়ে 3-4টা লোগোর মাইন্ড ম্যাপিং করবেন, দেখেন ব্রেন স্টর্মিংটা কেমন হয়, করে স্ক্রিনশট নেবেন। এই লাইট শুট ব্যবহার করতে পারেন, সার্চ দিয়ে স্নিপিং টুল ব্যবহার করতে পারেন, করে এরকম স্ক্রিনশট নেবেন, নিয়ে আপলোড করে দেবেন যে লোগো মাইন্ড ম্যাপিং। এখানে সার্চ দিলে হবে স্নিপিং টুল, স্নিপিং টুল নেবেন, নিয়ে এখান থেকে এরকম স্ক্রিনশট নেবেন, নিয়ে গুগল আমাদের গ্রুপে আপলোড করে দেবেন। সো এই দুইটা কাজ আপনাদের থাকবে, দেখি আপনারা কারা কি করেন। তাহলে ওই আমাদের যেই মানে গতানুগতিক যেই প্রতিষ্ঠানগুলো যেভাবে দেয় আপনারা সেভাবেই টুলসের কাজ শিখবেন, 2টা ক্লাস দেখাই দেবো, বাস শেষ। গুগল থেকে 2টা ডিজাইন ট্রেস করে দেখাই দেবো, এটা এমনি এমনি, বাস শেষ, আপনারাও খুশি। আপনারা বাসা যায় বলবেন, স্যার আমি তো লোগো ডিজাইন করতে পারি, আমি ব্যানার বানাইতে পারি। এইবার যখন আমি আপনাকে একটা লোগো ডিজাইন দেবো, স্যার আমি তো আসলে এই কনসেপ্ট কীভাবে বিল্ড আপ করবো, তাহলে আপনি কীভাবে লোগো ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন, ওই যে গুগল থেকে দেখে দেখে পারেন, ঠিক আছে। তো কনসেপ্ট এভাবে বিল্ড করতে হবে। এই হচ্ছে পুরো ক্লাসের বিষয়। আপাতত ক্লাসের রেকর্ড অফ করছি, কারো কোনো কোশ্চেন থাকলে রেকর্ডের বাইরে নেব।